Voot FM. That's right. ফিরলাম আবারও সাথে নিয়ে ভূত এফএম এবং ঘড়িতে সময় এক্স্যাক্টলি 11:59 আর বুঝতেই পারছেন বছরের একদম ফার্স্ট শোতে আমরা আছি, ফার্স্ট ভূত এফএম। সুতরাং সেই জন্যই সবাইকে বছরের শুরুতে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভূত এফএম এর পক্ষ থেকে, এবং যারা রেগুলার আমাদের সঙ্গে থাকেন এবং এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থেকে তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করেন, তাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা। আর সেই সাথে আরেকটা খবর জানিয়ে দিই, সেটি হচ্ছে যে আজকে নিশ্চয়ই তারিখটা আপনাদের সবার মনে আছে। আজকে 7 তারিখ এই মুহূর্তে নাই, লাকি 7 চলে গেছে, তারপরে এসছে 8, আজকে 8 তারিখ জানুয়ারি মাসের। এবং আজকে আমাদের একজন মানে যিনি সবসময় থাকেন আজকে শুটিং এর কাজের বাইরে, ভৌতিস্ট টিমের আমাদের কি বলবো যে ভূত এফএম এবং ভৌতিস্টের সবার খুব কাছের মানুষ এবং সবার খুব প্রিয় মানুষ আমাদের সুমন ভাই, তার জন্মদিন আজকে, বার্থডে। সুতরাং তাকে উইশ করছি ভূত এফএম এর পক্ষ থেকে, সকল আড্ডাবাজদের পক্ষ থেকে, রেডিও ফুর্তি ফ্যামিলির সবার পক্ষ থেকে জানাচ্ছি জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। আর আজকে বছরের শুরুতে কিছু গুড নিউজ দিয়েই শুরু করতে চাই। আমরা তো মূল ঘটনায় ঢুকবই, তার আগে জানাই যে স্ট্রিমিং করে শুধুমাত্র বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ মানে বিভিন্ন বাঙালি আমাদের অনুষ্ঠান শুনে থাকেন। এবং সবচেয়ে বড় কথা যে বাঙালি বললাম এই জন্য যে অন্য কোনো ভাষার মানুষ হয়তো শুনলে বুঝতে পারবেন না, বাট সেরকম একটি ইমেইল আমার সামনে রয়েছে। তিনি আমাদেরকে SMS করেছেন ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে প্রণব রয়, এবং প্রণব রয় বলছেন তিনি ইঞ্জিনিয়ারিং পড়েন এবং রাত জেগে তিনি কিছু না ভেবেই একসময় হঠাৎ করে রেডিও ফুর্তি টিউন করে ফেলেন বা রেডিও ফুর্তি স্ট্রিম করে ফেলেন। করার পরে যেটা হয় সেটা হচ্ছে তিনি শুনতে থাকেন এবং তিনি বলেন যে তার অত্যন্ত ভালো লাগে। পড়ার পরে তার যাওয়ার কথা ছিল, টয়লেটে যাওয়ার একটু দরকার ছিল, সেটাও না যেয়ে তিনি একদম পুরোপুরি শুয়ে পড়েন এবং তিনি বলেন যে তারপর থেকে এখন 11:30 বাজলেই তিনি রেডি হয়ে যান ভূত এফএম শুনতে। এবং তিনি শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। বাংলাদেশে তিনি লিখেছেন যে ম্যারি ক্রিসমাস সকল বাংলাদেশি বন্ধুদের এবং আগাম হ্যাপি নিউ ইয়ার, মানে এটা হ্যাপি নিউ ইয়ারের আগের একটা মেইল। এবং তিনি বলেছেন যে সামনের ফ্রাইডে অপেক্ষা করছি তোমাদের নতুন গেস্টদের গল্প শোনার জন্য, এবং বলেছেন যারা গেস্টরা এখানে আসেন তাদের সবার অসংখ্য প্রশংসা করেছেন। ওয়েলকাম টু বাংলাদেশ প্রণব রয় অ্যান্ড ওয়েলকাম টু রেডিও ফুর্তি। আপনি আসলে নিশ্চয়ই দেখা হবে এবং আমাদের সাথে থাকবেন, এবং আমরা আপনার এই ইমেলটা অনেক ইন্সপায়ারিং ছিল আমাদের জন্য। ওকে, আর একটা ইমেল আছে, সেই ইমেলটা এসছে ইউকে থেকে। ওকে, তিনি লিখেছেন যে ভূত এফএম অথরিটি, আই এম ফয়সাল খান হৃদয়, আই এম বিগ ফ্যান অফ ভূত এফএম। এবং তিনি এই প্রোগ্রামটা মানে অসম্ভব রকমের এনজয় করেন। তিনি বলছেন তাকে স্ট্রিম করে শুনতে হয়, স্ট্রিমিং এর মাধ্যমে তাকে শুনতে হয়, এবং তিনি ইউকেতে থাকার কারণে টাইমটা খুব অড একটা টাইম হয়ে যায় তার জন্য, মানে কাজের সময়ে পড়ে যায় ভূত এফএম। তো তিনি বলেছেন যে এটা অন্য কোনো উপায় আছে কিনা। আমি রেডিও ফুর্তি কর্তৃপক্ষকে জানালাম, অথরিটিকে সত্যি সত্যি জানিয়ে দিলাম আপনার কথাটা, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে আপনারা যারা শুনতে চান। তবে আমি একটা কথাই বলবো, ভূত এফএম ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত আপনারা আছেন। যদি আপনারা না থাকেন তাহলে ভূত এফএম থাকবে না। সো আজকেও আমাদের কাছে অসংখ্য ইমেল আছে, আজকেও আমাদের সাথে অসংখ্য রকমের অনেকগুলো ঘটনা আছে, অনেকগুলো গেস্ট রয়েছেন আমাদের সাথে। তো প্রথমে যে গেস্টটির কাছে আমি যাব, আমরা সরাসরি গেস্টের কাছে যাই। আর বুঝতেই পারছেন আমাদের সাথে সাউন্ড নিজের রেগুলার যেরকম থাকেন আজকেও তিনি আছেন, আমাদের সাথেই থাকবেন পুরো শো জুড়ে। আর আমাদের প্রথম যে গেস্ট, সেই গেস্টটির সাথে আমি শুরুতে একটু পরিচয় করে দিই আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে কাইসার রহমানী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে অনার্স শেষ করেছি আর বর্তমানে ফ্রিল্যান্স কাজ করছি। ওকে, সো পরিচয় পর্ব তো আমরা পরিচিত হলাম আপনার সাথে, এবং আপনি আমাদের ইমেল করেছিলেন, চমৎকার ইমেলের জন্যই আপনাকে আসলে মূলত এখানে ডাকার মূল কারণ যেটা আর কি আকর্ষণীয় কিছু ঘটনা আপনার জীবনে ঘটেছে। তো আপনি কোনটা দিয়ে শুরু করতে চান আজকে, একদম শুরু করতে চান কোনটা দিয়ে?
আসলে ভৌতিক ঘটনা আমার জীবনে বিক্ষিপ্তভাবে মোট 3টা ঘটেছে। ওকে, 3টা ঘটনা শুনবো, তবে তার আগে আমি কয়েকটা SMS পড়ে ফেলি, কারণ ঘটনাগুলো শোনার আগে কিছু SMS পড়া উচিত। যারা এত কষ্ট করে SMS পাঠাচ্ছেন। মুমেন বলেছেন যে আজকে 2 সপ্তাহ পরে তিনি ভূত FM শুনছেন এবং তিনি বলছেন আজকেও তিনি আশা করছেন যে সব সময়ের মতো খুব মজা পাবেন কিনা জানি না। আমার মূল কাজটা হচ্ছে ভয় মিশ্রিত মজা দেয়া, সেটা পেলে খুব খুশি হব। থান্ডার বয় লিখেছেন যে আমার ফার্স্ট সেমিস্টার এক্সাম চলছে, বাট ভূত FM না শুনে থাকতে পারছি না। ভূত FM কি আমাকে পাগল করলো? সর্বনাশ। আমি চাই না যে কোনো সাইকিয়াট্রিস্ট বা কোনো সাইকোলজিস্টের আমাদের এই অনুষ্ঠানের কারণে অনেক বেশি রকমের পসার বেড়ে যাক, আমি সেটা চাই না। সো সেটা কোনো কারণ না। আমার মনে হয় যে আপনার ভালো লাগছে সেই জন্যই। আসলে ওই যে বলে না যে আমি এত বেশি ভালো লাগে যে আমি পাগলের মতো শুনি, এরকম টাইপের কিছু এটা করতে পারে। মুনেম লিখেছেন যে, আচ্ছা মুনেমের একটা SMS আমি পড়েছি। তৌফিক লিখেছেন যে আমি অভাগা, আমার SMS পড়তে সমস্যা কি আমি ঠিক বুঝতে পারছি না। তবে যদি এই আপনার SMS মানে ভূত FM যদি আপনার SMS না পড়া হয় তাহলে বুঝবেন সমস্যাটার নাম হচ্ছে একদমই ডেফিনেটলি ভৌতিক সমস্যা, এটা আমাদের কারো সমস্যা না। তুরান লিখেছেন যে 2011 শুরুতে মনটা খারাপ হয়ে গেল যখন রাত 12টার সময় ভূত FM প্লে করা হলো না। ওকে, মনে একইভাবে 31 তিনি ওয়েট করেছিলেন। আসলে আমরা চাইছিলাম যে ওই দিন সবাই একটু কেমন একটু পার্টি মুডে, একটু মজা, মানে নিউ ইয়ার আসছে এরকম একটা মুডে থাকেন। তো সেই সময় খামোখা ভয় পাইয়ে দিয়ে কি লাভ। তবে আমি ভাবিনি যে আপনারা এত মিস করবেন, আমি কিন্তু খুব মিস করেছি। সো এখন আমরা চলে যাই আমাদের অতিথির কাছে, যিনি আমাদের তার জীবনের ঘটনা বলবেন। ঘটনাটি আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর গ্রামে। আচ্ছা, আমি তখন তারপরে আপনি পড়াশোনার কারণে ঢাকায় আছেন? হ্যাঁ, আমি পড়াশোনার কারণে ঢাকায় আছি। ঢাকায় আসার পরও আমার একটা ঘটনা ঘটেছে, আমি সেটা পরে বলছি। প্রথম ঘটনাটা বলি, যেটা বিক্ষিপ্তভাবে ঘটেছিল আমার সাথে। আমি তখন ক্লাস 5-এর ছাত্র এবং আমার একটা অভ্যাস ছিল যে আমি মানে রাত্রের একটা নির্দিষ্ট সময় আমি আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘুমাতাম একসাথে। আমি আমার ফুফাতো ভাই তুহিন একসাথে ঘুমাতাম, তুহিন ভাই। তারপরে একটা সময় আমার ঘুম ভেঙে যেত, সেটা 3টার সময় হতো বা 4টার সময় হতো। ঘুম ভেঙে গেলে আমি আবার আম্মা আব্বার কাছে গিয়ে ঘুমাতাম এবং এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছিল এবং বুঝতে পারতাম যে আমার আব্বা আম্মাও বিষয়টা খুব এনজয় করতো, তাদেরও ভালো লাগতো যে ছেলে শুচ্ছে আমাদের সাথে। রাইট। তো একদিন আমি এরকম আমার ঘুম 3টা-4টার দিকে, টাইমটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, 3টা-4টার মধ্যেই হবে। তারপরে আমি আম্মার ঘরে যাই, আম্মাকে ডাক দিই। আমার ঠিক বিছানার মানে যেভাবে আম্মারা ঘুমাতো তার মাথার পাশেই জানালাটা ছিল, এখান থেকে ডাক দিতাম। জানালাটা ভাঙা ছিল, পুরোনো বাড়ি ছিল। আচ্ছা। তো আম্মাকে ডাক দিলাম, আম্মা দরজা খুললো, তখন আমি ভিতরে গেলাম। তো আমি যাওয়ার পরে ঘুমানোটা আমরা তো সাধারণত মানে সোজা হয়ে ঘুমাই, বিছানাটা যেরকম থাকে, কিন্তু যখন লম্বা হয়ে শুয়ে থাকি, দৈর্ঘ্য যেটা মানে খাটের এক প্রান্তে মাথা থাকে, আরেক প্রান্তে পা থাকে, এরকম হয়ে যায়। তো তারপর আমি যখন ঘুমাতাম তখন এটা ঠিক মানে প্রস্থ যেটা খাটের যে প্রস্থ সেই অনুযায়ী একসাথে পাশাপাশি অনেক লোক শোয়া যায়। হ্যাঁ, 3জন এভাবে ঘুমাতাম। আমি মাঝখানে, এক পাশে আব্বা আর আমার এক পাশে আম্মা। তো আমি একটা সময় কথা বলতে বলতে বা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর আমার স্পষ্ট মনে আছে আমি চোখ খুললাম। চোখ খুলে দেখি যে ঠিক আমার সামনে, আঞ্চলিক ভাষায় যেটাকে বলে খাটের পাশি, মানে মশারি টাঙানো হয় যে স্ট্যান্ডটাই, সেই স্ট্যান্ড ধরে একজন বৃদ্ধ মহিলা, অনেক বয়স, সাদা শাড়ি পরে আছেন। উনি খাটের স্ট্যান্ডটা ধরে আমার দিকে তাকিয়ে হাসছে এবং তার হাসিটা আমার চোখে সবসময় ভাসে যে কোনো ভয়ঙ্কর হাসি না, মনে হচ্ছে যে আমাকে দেখে তার ভালো লাগছে, একটা স্নেহের হাসি। সেই হাসিটা উনি আমাকে মানে হাসছেন এবং আমি হয়তো তখন এত কিছু বুঝতাম না বলে আমিও বিন্দু মাত্র ভয় পাইনি। আমিও ওনাকে দেখে হাসছি, উনিও হাসছেন, আমিও হাসছি এবং সেই বৃদ্ধ মহিলাটা সাদা শাড়ি পরেছিল এবং ওনার সমস্ত মুখমণ্ডল গোটা গোটা, যেটাকে ঘা বলা যায় আর কি, পুরো মুখ সেটাতে ভর্তি আর কি
গোল গোল, পুরো মুখে গোল গোল চিহ্ন এবং মানে উঁচু হয়ে আছে জায়গাগুলো। রাস্তায় মাঝে মাঝে কোনো ভিক্ষুকদের দেখা যায় এভাবে, যে শরীরে অনেক কিছু উঠে আছে টাইপের কিছু একটা, ওই রকম পুরো মুখে। কিন্তু উনি আমাকে দেখে হাসছেন, যেভাবে একটা বাচ্চাকে দেখলে মানুষ মানে আদরের ভাষায় হাসে, সেই হাসিটা উনি আমাকে দেখে হাসছেন এবং আমি ওনাকে দেখে হাসছি। তারপরে আমি এটা দেখতে দেখতে আমি এক সময় ঘুমায় যাই, এবং ঘুমায় যাওয়ার পরে আমি একটা কেমন অনেক রকম বিক্ষিপ্ত ভাবে, স্বপ্নটা আমার মনে নাই, আমি একটা স্বপ্ন দেখেছি। তো আমি এই কারণে কনফিডেন্ট যে আমি দেখেছি। এখন সেটা আমার দৃষ্টিভ্রম কিনা বা আমি সেই মানে সেই বিশ্লেষণে যাচ্ছি না, সেই প্রশ্নই আসছে না, কিন্তু আমি দেখেছি এবং দেখে আপনি ভয় পাননি, রাইট? এবং দেখে আমি ভয় পাইনি, আমার ভালো লেগেছে। ওকে, অনেক ইন্টারেস্টিং ঘটনা মনে হচ্ছে। এটা কিন্তু জাস্ট শুরু। উনি যে ইমেলটা করেছিলেন সেটা আমরা সবার পরে শুনবো তার কাছ থেকে। আমাদের আরো দুইজন গেস্ট রয়েছেন, আমরা তাদের কাছ থেকে একটা ঘটনা জানতে চাই। সেই ঘটনাটা, এটা তো আপনি বলেন চাপাই নবাবগঞ্জের ঘটনা, তাই না? চাপাই নবাবগঞ্জ, রোহনপুর, রাইট। এবং চাপাই নবাবগঞ্জ থেকে অনেকক্ষণ যেতে লাগে সেরকম একটা জায়গার ঘটনা শুনবো, সেটা হচ্ছে কক্সবাজার, রাইট? কক্সবাজার। সো নামটাকে শুনে নেই। আমার নাম আরমান বিন কামাল। কোথা থেকে এসেছেন আপনি? আমি শেওড়াপাড়া থেকে এসেছি। শেওড়াপাড়া, ঢাকা। আপনি? আমি তানজিম চৌধুরী মিল্টন, আমি আরমানের ফ্রেন্ড। আমার ফ্রেন্ড। দ্যাট মিনস যে আপনাদের অসুবিধা নেই, আপনাদের দুজনের মানে মিলিত ঘটনা এটা, তাই না? জি জি, আমাদের দুজনের মিলিত। ওকে, সো কবেকার ঘটনা হয়েছিল এটা? যে ঘটনা বলবেন সেটা বুঝলাম যে কক্সবাজারে। কবে ঘটেছিল এই ঘটনাটা? মানে এই ঘটনাটা হচ্ছে আপনার আমাদের এই আগের বছরের শুরুর দিকে। গত বছরের শুরুর দিকে। আমি মিরপুর বাংলা স্কুলে ক্লাস 10-এ পড়ি আর কি। গত বছর 9-এ পড়তাম, আমাদের প্রথম সাময়িক পরীক্ষা শেষ হয়েছিল আর কি। আমি আর আমার বন্ধু মিল্টন মিলে প্ল্যান করলাম যে কোথাও ঘুরতে যাওয়া যাক। সেই সময়ের ঘটনা। ওকে, ঘটনা শুনবো, ঘুরতে যাওয়া যাক। ওকে, সেই ঘটনাটা আমরা শুনবো। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে জানিয়ে দিচ্ছি যারা আমাদের শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম, আছি রাসেল সাথে। এন্ড আপনারা যারা SMS করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেন 9840 নম্বরে, SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠাবেন 9840 নম্বরে। এবং যারা আমাদের ইমেল করতে চান তারা ইমেল করতে পারেন ভূত FM, which is BHOOT ভূত FM @radiofurti.fm এই অ্যাড্রেসে আপনারা ইচ্ছা করলে ইমেল করে আপনাদের ঘটনা বিস্তারিতভাবে আমাদের জানাতে পারেন। ওকে, সো আমরা আবারও আরমানের কাছে চলে যাচ্ছি। আরমান যে ঘটনাটা বলছিলেন। আচ্ছা, তারপর আমরা প্রথম সাময়িক পরীক্ষা শেষ হলো, মানে গ্রীষ্মের ছুটি দিয়েছে। এখন আমরা চিন্তা করলাম কোথা থেকে ঘুরে আসা যাক। এখন মিল্টন সাজেস্ট করলো যে চল কক্সবাজার যাই। আচ্ছা, আমি বললাম ওকে ডান, কক্সবাজার। তারপরে একদিন আর কি দিনক্ষণ দেখে বাসে চড়ে বসলাম আর কি। তারপর গেলাম কক্সবাজার আর কি। 2 দিন থাকার প্ল্যান আমাদের। 2 দিন থাকার প্ল্যান। এখন আমরা ওখানেই একটা হোটেল মানে ভাড়া করলাম, একটা রুম, 2 জন মানুষ যেহেতু একটা রুম ভাড়া করলাম। এখন প্রথম দিনটা জাস্ট কক্সবাজারের আশেপাশের বিচটা ঘুরে টুরে দেখলাম। এখন চিন্তা করলাম যে আমার ঢাকায় যখন ছিলাম তখন বন্ধুরা বলছিল যে হিমছড়িটা দেখে আসিস পারলে আর কি। হিমছড়ি খুব সুন্দর জায়গা, পাহাড় টাহাড় আছে, জঙ্গল টঙ্গল আছে, দেখে মজা পাবি। এখন মিল্টন বলল যে দোস্ত, হিমছড়ি যখন আমরা যাব রাতেই যাই। আমি বললাম কেন? এখন সে বলল যে রাতে, তখন পূর্ণিমা রাত ছিল আর কি, পূর্ণিমা রাত আর কি। সে বলল রাতে জোছনার মধ্যে সমুদ্র দেখতে কেমন দেখায়, আমার আর কি দেখার খুব শখ। আচ্ছা, ওকে। এখন আচ্ছা আমি বললাম ডান, সমস্যা নেই, রাতেই যাব। তারপরে হোটেল থেকে বের টের হয়ে আর কি সন্ধ্যার দিকে নাস্তা করে বের হলাম 7টার দিকে। জিপ খুঁজতেছিলাম, হিমছড়ি যেতে জিপ লাগে। ওকে, ওখানে জিপ খুঁজতেছিলাম। জিপ খুঁজতে আমাদের 8টা বেজে গেছে। আচ্ছা, 8টা বেজে গেছে। তারপর রাত 8টা বেজে গেছে। রাত 8টা বাজার পরে এখন জিপে করে যেতে হাতে ঘড়ি ছিল। অলমোস্ট আমরা একটা জায়গায় থামছি, মানে জায়গাটা ভালো লাগছে। বলছি যে আয় এখানে একটু নেমে হাঁটাহাঁটি করি, ছবি টবি তুলি আর কি। তারপরে ওকে নামলাম। তখন রাতের বেলাতেই? জি। আচ্ছা, এখন ঘড়িতে বাজে হচ্ছে রাতের 9:30। তখন আমরা যখন নামলাম মোটামুটি 1.5 ঘন্টা লাগছে। এখন
ওখানে নামছি, তারপর বললাম যে ড্রাইভার সাহেব একটু দাঁড়ায় থাকেন, জিপের যে ড্রাইভার ছিল আমাদের হায়ার করা, যে ড্রাইভার সাহেব একটু দাঁড়ায় থাকেন, আমরা একটু হেঁটে হেঁটে আসতেছি। আচ্ছা, ড্রাইভার বললো ঠিক আছে, অলরাইট। তারপরে আমরা আর কি হাঁটতেছি, গল্প করতেছি, ছবি তুলতেছি। এখন অনেকক্ষণ মানে 5-6 মিনিট হাঁটলাম, মানে আমাদের জিপটা আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। তখন মানে আমরা যেদিক থেকে আসলাম আর কি ওদিকেই হাঁটা শুরু করছি। এখন আমাদের ডান দিকে জঙ্গল, আচ্ছা, মাঝখানে আমরা বিচের উপর দিয়ে হাঁটতেছি, ডান দিকে জঙ্গল, বাম দিকে হচ্ছে সাগর, যেটাকে সি বলে। এখন আমরা মানে আমি জিনিসটা ফার্স্টে নোটিস করছি, মিল্টন পরে নোটিস করছে জিনিসটা। এখন আমি নোটিস করলাম যে দাদা দাদা বলতে বলতে কে যেন মানে আসতেছে আর কি, শব্দটা কাছে আগায় আসতেছে আমার। আচ্ছা, এখন আমি নোটিস করলাম যে শব্দটা ডান দিক থেকে আসতেছে, যেদিকে জঙ্গল। এখন খেয়াল করলাম যে হ্যাঁ একটা মেয়ে আসতেছে দৌড়াইতে দৌড়াইতে। এখন এভাবে আস্তে আস্তে আমরা তো অবাক হয়ে গেছি, এত রাতে এখানে একটা মেয়ে, তাও মানে মেয়েটা মানে ভদ্র করে ছিল, মানে জামা কাপড়ে সেটা বোঝা যাচ্ছিল। আচ্ছা, আর কি আসলো, সে এসে আমাদেরকে জিজ্ঞেস করলো যে দাদা আপনারা কোথায় যাচ্ছেন। এখন আমরা বলতেছি যে আমরা তো ওইদিকে হাঁটতেছি। এখন বললো যে দাদা আমি তো রাস্তা হারাই ফেলছি, আমাকে একটু আগায় দেওয়া যায়। এখন আমরা তো মানে একা মেয়ে মানুষ, ভরসা করতে পারলাম না। তারপর আমি আর আমার ফ্রেন্ড একটু আলোচনা করে নিলাম যে ঠিক আছে, একে কি আগায় দেওয়া যায়। তারপর আমার ফ্রেন্ড বললো যে অলরাইট, কোনো সমস্যা নেই, আগায় দেই। তারপরে বললাম আপনার বাসা কোথায়। তারপর আমরা যেদিকে যাচ্ছিলাম ওদিকে হাত তুলে দেখাইলো, জাস্ট কোনো কথা বললো না। তারপর ওনাকে নিয়ে হাঁটতে শুরু করলাম, হাঁটতেছি মানে কোনো কথা হইতেছে না আমাদের মধ্যে। এ নিয়ে প্রায় 10 মিনিট হাঁটছি, 10 মিনিটের মতো হাঁটাহাঁটি করছি। তারপর হাঁটতে হাঁটতে ওই দিকে গেছি। এখন 10 মিনিট পরে আমার ফ্রেন্ড আর কি মিল্টন, ও বিরক্ত হয়ে বলছে যে আপনার এই বাসাটা অ্যাকচুয়ালি কোন দিকে, এতক্ষণ লাগতেছে কেন, তাছাড়া আপনি এত রাতে এখানে আসলেন কিভাবে। তারপরে মেয়েটা বললো যে দাদা আমি তো বের হয়েছি, রাস্তা তো আর খুঁজেই পাচ্ছি না। মানে তখন মানে আমি মেয়েটা এমন ভাবে বলছে, আমি একটু ভয় পাইছি, ও একটু ভয় পাইছে। এখন দুজনের দিকে তাকাইলাম, মানে একটু ভয় পাইছি দুজনই, মানে দুজনকে বলার চেষ্টা করতেছি চোখ দিয়ে যে ভয় পাইছি আমরা। এখন চিন্তা করলাম যে ঠিক আছে, অলরাইট, কথা না বলি, যেখানে যেতে চাই দিয়ে আসি। ওকে। তারপর হাঁটতেছি, আরো কিছুক্ষণ হাঁটলাম। এখন দেখি পিছনে একটা হেডলাইট, মানে অ্যাকচুয়ালি আমাদেরই জিপের হেডলাইট আর কি। আমরা নোটিস করছি একটু পরে যে এটা আসলে আমাদের হেডলাইটটা দেখে খেয়াল করছি যে হ্যাঁ গাড়ি আসছে, গাড়িটা দিয়ে এখন ধীরে সুস্থে যাওয়া যাবে, যেখানে উনি নামতে চান নামায় দেওয়া যাবে। এখন দেখলাম গাড়িটা আমাদেরই। এখন ড্রাইভার বললো আপনারা এত দূর আসলেন কিভাবে। সে অবাক হয়ে গেছে একদম, এত দূর আসলেনই বা কিভাবে। আমরা বললাম কত দূর আসছি, আমরা তো 20 মিনিটের বেশি হাঁটি নাই। এখন ড্রাইভার বললো আপনারা 20 মিনিটে 3 মাইল রাস্তা পাড়ি দিচ্ছেন জানেন। আচ্ছা, আমরা তো 3 মাইল রাস্তা, 3 মাইল রাস্তা 20 মিনিটে, যা পুরাপুরি না দৌড়াইলে অসম্ভব। না দৌড়াইলে যেটা অসম্ভব আমরা সেটা হেঁটে সম্ভব করছি। আচ্ছা, হ্যাঁ। এখন ড্রাইভার মানে আমরা মেয়েটার দিকে নজর দিলাম। এখন জাস্ট আমি দেখলাম যে আমার বন্ধুও দেখলো, ভ্যানিশ, মেয়েটা নাই। মানে যখন গাড়ি আসছিল তখনও দেখেছিলেন? যখন হেডলাইট, তখনও আমরা হেডলাইটের দিকে তাকাইছিলাম, মানে মেয়েটার দিকে একবার তাকাইছিলাম, তখনও ছিল, মেয়েটার গায়ে হেডলাইটের আলো পড়তেছিল। আচ্ছা। এখন মানে জাস্ট আমি যখন তাকাইলাম মেয়েটার দিকে, তারপর জাস্ট ভ্যানিশ, মানে সে তার চিহ্নই নাই। মানে জায়গাটা, এরিয়াটা যথেষ্ট বড়, দৌড়ায় যাইতে যাইতে মানে অনেক সময় লাগবে, কোথাও লুকাইতে হইলেও অনেক সময় লাগবে। ফাঁকা জায়গা, একদম ফাঁকা জায়গা, একদম ফাঁকা জায়গা এবং নির্জন জায়গা, মানে এটা সম্ভবই না। সম্ভব না। ড্রাইভার কি বলেছে? ড্রাইভার তো হেডলাইটের, আমি বললাম যে আপনি কিছু দেখছেন, যে ড্রাইভার বললো না তো, আপনারা দুইজনই, তাছাড়া আপনারা এত দূর আসলেন কিভাবে এটা আমাকে বলেন।
ড্রাইভার নিজেও অবাক হয়ে গেছে। আমি একটু আপনার বন্ধুর সাথে একটু কথা বলি না, মানে ও যেটা বললো বা যে অবস্থাটা এতক্ষণ ধরে ও বললো, ঠিক ওই রকমই একটা মেয়েকে কি আপনি নিজেও দেখেছিলেন? হ্যাঁ, আমি ওর সাথেই ছিলাম, দেখছি আমি পুরোটা। মেয়েটা যখন কথা বলছে তখন ওর আওয়াজটা কর্কশ, মানে যখন কথা বলছে লাস্টের দিকে তখন ওর আওয়াজটা কর্কশ ভাষায় ছিল। কর্কশ মানে কি একটু একটু রেগে কথা বলছিল এরকম কিছু? হ্যাঁ, মানে আওয়াজটা চেঞ্জ হয়ে গেছিল। আচ্ছা, তো আপনার তখন আপনাদের কোনো সন্দেহ হয়নি যে আসলে ব্যাপারটা? সন্দেহ হয়নি। এবং যখন ড্রাইভার আসছিল বা লাইটটা পড়ছিল সেটা আপনিও দেখেছেন যে মেয়েটা গায়ের উপরে লাইটটা পড়ছে এবং জায়গাটা যথেষ্ট ফাঁকা ছিল, সেখানে হুট করে কোথাও চলে যাওয়ার কোনো অপশন নাই। ওকে, সো এরকম ঘটনা কি ওই জায়গায় আরো আছে বা এরকম কোনো কিছু শুনেছেন আপনারা পরে ড্রাইভার সাথে শেয়ার করেছিলেন? ড্রাইভারের সাথে আমি জিজ্ঞেস করলাম যে ড্রাইভার সাহেব এরকম আমরা তো দেখলাম। এখন ড্রাইভার বলতেছে গাড়িতে ওঠেন, সব বলতেছি। আচ্ছা, আসলে ড্রাইভার ওখানকার স্থানীয় লোক আর কি, তার বাড়ি কক্সবাজার তার বাড়ি। এখন সে বললো এটা তো নিষিদ্ধ ডাক। আচ্ছা, মানে আমি জিজ্ঞেস করলাম হোয়াট ডাজ ইট মিন, মানে নিষিদ্ধ ডাকটা কি? এখন ও বললো যে মানে ভূত প্রেত আর কি। না, নিষিদ্ধ একটা মনে হয় অনেকে বোঝে না, সেটা নিষিদ্ধ কি থাক। এবং মানে আমি যেটা বলছি যে এইটা কি এই জায়গায় এই ঘটনাটা কি ঘটে নাকি, মানে যে জায়গাটাতে আপনারা গিয়েছিলেন বা হিমছড়ি বা কক্সবাজারের মধ্যে যে রাস্তাটা অসম্ভব সুন্দর, আমার মনে হয় যে মানে ওয়ার্ল্ডের মধ্যে খুব ভালো একটা সুন্দর একটা জায়গা, যে জায়গাটা একপাশে পাহাড় একপাশে সমুদ্র। যতবার যাই আমরা এবং দেখা যায় যে ওই রাস্তা ধরে অনেকে ইনানি যেতে হয়, ইনানি পর্যন্ত অনেকে চলে যান, হিমছড়ি ছাড়িয়েও। চমৎকার একটা রাস্তা, চমৎকার একটা জায়গা। সুতরাং আমি বলতে চাচ্ছি যে এই রাস্তায় এরকম ঘটনা কি এর আগেও কেউ ফেস করেছে? ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে ড্রাইভার বলতে পারলো না, এরকম বলতে পারে না। বাট আমি জানি যে কক্সবাজার থেকে এখন অনেকেই আমাদের শুনছেন এবং আপনারা যদি সত্যি, আমরা ফয়েজ লেকের কিন্তু কিছু ঘটনা পেয়েছি, সেটা আমরা শেয়ার করবো আস্তে আস্তে। সো যদি এরকম ঘটনা আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আমাদের SMS করে জানান। লিখে ফেলুন SHYUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। অ্যান্ড যারা ইমেইল করতে চান বা আমাদের সাথে স্টুডিওতে আসতে চান তারা ভূত FM which is BHOOTFM@radiofurti.fm এ ইমেইল করতে পারেন এবং ইমেইলের সাথে অবশ্যই আপনি আপনার নিজের অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই দুটো জানাতে ভুলবেন না। এবং আপনি আসতে চান নাকি আপনি চান যে আপনারটা পড়া হোক সেটাও ইমেইলে উল্লেখ করে দেবেন। ওকে, আর একটা এমন ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারটা সবসময় খোলা থাকে। অলরাইট, সো আমরা একটা ব্রেকে যাই। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS করতে পারেন। তবে SMS ব্রেকে যাওয়ার আগে বলি যে আসিফ ভাই লিখেছেন আমাদেরকে, ভাইয়া আমার কাছে খুব ভয়ঙ্কর স্টোরি আছে আমার নানুকে নিয়ে, ভয়েস রেকর্ড করা আছে, ইমেল অ্যাড্রেসটা দাও। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমি আরো একবার, bhootfm@radiofurti.fm। আর চন্দ্রনা লিখেছেন যে আমি ভূত FM আগে ভয়ে শুনিনি, বাট আজকে ফার্স্ট তার ভালো লাগলো শুনে, এখন থেকে রোজ শুনবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অসংখ্য SMS পাঠিয়েছেন আপনারা। পূর্ণ আমাদের SMS করেছেন এবং পূর্ণ SMS করেছেন, আমাদের SMS করেছেন শুভ্র, এবং শুভ্র বলেছেন যে ভূত আমার সাথে মিট করে না। ওকে, করলে নিশ্চয়ই ভালো হয় না। আচ্ছা, আমি দোয়া করি যে আপনার সাথে যেন এরকম কোনো ঘটনা ঘটে, তবে ঘটলে বুঝতে পারবো, কারণ আমার সাথে লাভ আছে, আপনার সাথে ঘটলে আমি জানতে পারবো সেটা আপনার কাছ থেকে। সামি সুমন ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। খুশি তিনি হচ্ছে আমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও আমাদের SMS করেছেন আফরিন, SMS করেছেন আমাদেরকে নাম না জানা, মানে নাম ছাড়াই অনেকে। এছাড়াও আমাদের SMS করেছেন আচ্ছা সুজানা SMS করেছেন, আমাদের SMS করেছেন ডালাস, SMS করেছেন আনাফি, আলিম, বিজন, সাকিব। এছাড়াও আমাদের SMS করেছেন নিঝুম, সবুজ, ইমরান, রিমা, দীপু সহ আরো অনেকে। স্টে টিউন টু রেডিও ফুর্তি, ফিরে আসছে একটু পরে। এবং যেহেতু আজকে সুমন ভাইয়ের জন্মদিন, সুতরাং আমি বলবো যে আমরা আরো একবার হ্যাপি বার্থডে টু ইউ সুমন ভাই। অ্যান্ড আপনার জন্যই আমার মনে হয় আজকে সব চাওয়াই আপনার পূর্ণ হোক। অন দ্যাট নোট, কামিং আপ নেক্সট ইজ Don't Stop the Furti. Radio Furti 88.0 FM. ¿Qué? ¿Qué, güey?
FM. দ্যাটস রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, সাথে আছি রাসেল এবং পাচ্ছি আপনাদের অসংখ্য এসএমএস। এখনো দেখতে পাচ্ছি যে আপনারা একের পর এক এসএমএস করে আমাদের সাথে আছেন এবং আপনাদের এক্সপেরিয়েন্স গুলো জানিয়ে দিচ্ছেন। আমাদের শিহাব এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ভূত এফএম কি আমাকে ভয় পাওয়ানোর জন্য নাকি, আচ্ছা ভূত এফএম কি আমাকে ভয় পাওয়ানোর জন্য নাকি আমাকে টয়লেটে যেতে বাধা দেবার জন্য? না, আমাদের এরকম কোনো ইন্টেনশন নাই একেবারেই। আমরা চেয়েছি যে আপনাদের ভালো লাগুক, আর ভয় পেতেও আসলে ভালো লাগে, এরকম কিছু একটা। অমিত আমাদের বরিশাল থেকে এসএমএস করেছেন, তুষার এসএমএস করেছেন এবং তুষার তিনি বলছেন যে আচ্ছা রূপা আজ প্রথম ভূত এফএম শুনছে। ওকে, ওয়েলকাম টু মাই শো রূপা। এবং আব্দুল্লাহ লিখেছেন যে ভাইয়া ভূত এফএম আমার খুব ভয় করে। ওকে, এছাড়া আমাদের এসএমএস করেছেন রিপন, ইমু, সুজা, ফাহিমা সিলেট থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়া আরো অনেক 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 এসএমএস দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা ঘটনা আপনাদের সামনে মানে আমি জাস্ট একটু পড়ে শোনাতে চাই। 2 বছর আগের ঘটনা। একজন আমাদের ইমেল করেছেন, তার নামটা তিনি এখানে আমি দেখতে পাচ্ছি না, তার নামটা এখানে আমি বুঝতে পারছি না তিনি নাম। আচ্ছা, আই এম শঙ্কর হচ্ছে হাসনাবাদ থেকে তিনি জানিয়েছেন এই ঘটনাটা। একবার এক ফ্রেন্ড মুখর খুব সিক হয়, সে ঢাকাতে আমার সাথে তার একটা মেসেজ শেয়ার করে থাকতেন, কিন্তু ওর বাবা মারা যাওয়াতে গ্রামের বাড়িতে চলে যায়। কিন্তু কিছুদিন পর শুনলেন যে ও নাকি অনেক অসুস্থ। সো তিনি তাকে যেটা করেন সেটা হচ্ছে যে তাকে দেখতে যাবেন বলে ঠিক করলেন। তো তিনি বলেন যে আমার বন্ধু মুখরের বাড়িতে আগে কখনো যায়নি, ওদের বাসা ছিল ভৈরব বাজারে। তো ট্রেন দিয়ে গেলাম, যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। স্টেশন থেকে নেমে রিক্সা নিলাম। মুখর আমাকে অনেক আগেই বলেছিল যে ভৈরব স্টেশনে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে তার বাবার নাম বললে পৌঁছে দেবে। আমি যখন ড্রাইভারকে তার বাবার নাম বললাম তখন সে বলছিল সে চেনে, বাট কিছু দূর যাবার পর সে বলল, ভাই আমি আসলে আনোয়ার মেম্বারের বাড়ি চিনি না, কাউরে বললে চিনায়া দিব। আমার তখন প্রচন্ড মেজাজ খারাপ হলো, তার সাথে তখন তর্ক শুরু হয়ে গেল। বাট যেটা হলো সেটা হচ্ছে একজন সঙ্গে একজন বৃদ্ধ লোকে তিনি দেখা পেলেন এবং সেই বৃদ্ধ লোকটি তার কাছে এসে বলেন যে আনোয়ার মেম্বারের বাড়ি যাবেন তাই না, চলেন আপনারা নিয়ে যাই। আমি ভয় পেলাম, বাট কোনো ওয়ে ছিল না, অর্থাৎ তিনি ভয় পেলেন কিন্তু কোনো ওয়ে ছিল না। আচ্ছা, তার মতো করে বরং ইমেলটা পড়ি আমি। সো আমাকে তার সাথে যেতে হলো। লোকটাকে আমি ভালো করে আমার মোবাইলের টর্চ দিয়ে দেখলাম, প্রায় 5 ফিট 5 ইঞ্চি হবে, চাপ দাঁড়িয়ে আছে মুখে, সাদা পাঞ্জাবি পরা আর পাজামা। তিনি হাঁটতে শুরু করলেন। আসলে ইংলিশ অ্যালফাবেট দিয়ে বাংলা লিখলে যেটা হয় আর কি। হাঁটতে শুরু করলেন, আমি তার পিছু পিছু চললাম। কিছু দূর যাওয়ার পর তিনি বললেন এইটা আনোয়ার মেম্বারের বাড়ি, এবং তিনি সেই আনোয়ার মেম্বারের বাড়ি দেখিয়ে দিলেন। আমি আরো ভয় পেলাম। আমি তাকে বড় বড় চোখ এবং আনোয়ার মেম্বারের বাড়ি চিনিয়ে দেওয়ার পরপরই তিনি বড় বড় চোখ করে তাকালেন। আমি আরো ভয় পেলাম। আমি তাকে থ্যাংক ইউ দিয়ে বাড়ির ভেতর ঢুকলাম। আমার ফ্রেন্ড মুখরকে দেখলাম বিছানায় শুয়ে আছে। মেইন ঘটনা যেটা হলো সেটা হচ্ছে যে আমি যখন আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম একটা ফটো দেখে, যে সে বলল যে ওটা তার বাবার ফটো। বাট ভয়ের ব্যাপার হলো ফটোটা ছিল, বাকিটুকু আমি বলি, যে মানে মুখরের বাসায় আসার পর যখন দেখে যে মুখর শুয়ে আছে এবং তার সেই বন্ধু মানে যিনি আমাকে ইমেলটি করেছেন তিনি জিজ্ঞেস করলেন একটা ফটো দেখে যে এই ফটোটি কার। তো বলল সেটা তার বাবার, এবং যার মৃত্যু সংবাদ শুনে তার বন্ধু তার বাবার মৃত্যুর কারণে অসুস্থর কারণেই সে এখানে এসেছিল, সেই বন্ধুটি অর্থাৎ মুখর তাকে জানালো এটা তার বাবা যিনি মারা গিয়েছেন। এবং মানে আনফরচুনেটলি যিনি ওই ড্রাইভারটা তাকে ছেড়ে এসেছিল এবং তারপর থেকে যেই লোকটা অতদূর থেকে এই পর্যন্ত বাড়ি চিনিয়ে নিয়ে আসলো, ইনি ছিলেন সেই ভদ্রলোক যে কিনা মুখরের বাবা, যে কিনা 2 সপ্তাহ আগে মারা গিয়েছেন।
এবং বুঝতেই পারছেন যে যখন তাকে তার বাসা এই যিনি হচ্ছেন আনোয়ার মেম্বারের বাড়িটাই তিনি খুঁজছিলেন এবং আনোয়ার মেম্বারের বাড়ি তিনি কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলেন না। যখন বিপদে পড়েছিলেন সেই সময় মৃত আনোয়ার মেম্বার যিনি 2 সপ্তাহ আগে মারা গিয়েছিলেন তিনি এসে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসেন এবং বাড়িতে আসার পরে ফটো দেখে চিনতে পেরে তার ছেলেকে যখন জিজ্ঞেস করেন উনিকে, ছেলে জানান এটা তার বাবা যিনি 2 সপ্তাহ আগে মারা গিয়েছেন। আমার কাছে এই যে ঘটনা, এই ঘটনার কোনো উত্তর নেই। যদি আপনাদের থাকে তাহলে আপনারা অবশ্যই জানাতে পারেন আমাকে। আমরা চলে যাবো আবার আমাদের প্রথম গেস্টের কাছে। আমার কাছে মনে হয় যে ঘটনাটা যথেষ্ট রকমের মানে নাড়া দেবার মতো। সো আমরা আবার যাব। কেমন লাগলো ঘটনাটা? চমৎকার। ওকে, সো আপনার আরেকটা ঘটনা আছে না? আরো কয়েকটা ঘটনা আছে। ইনফ্যাক্ট আমরা সেকেন্ড ঘটনায় যাই। এই ঘটনাটা হচ্ছে আমাদের যেটা পুরনো বাড়ি থেকে শুরু করি ভাইয়া। গল্পটা একটু লম্বা হবে। শিওর, কোনো সমস্যা নাই। আমাদের পুরনো বাড়িটা ছিল মাটির দোতলা। চাঁপাইনবাবগঞ্জ মানে রোহনপুর গ্রামে বরেন্দ্র এলাকায় কিন্তু মাটির দোতলা বাড়ি। তো আমার দাদা এক স্থানীয় এক হিন্দুর কাছ থেকে বাড়িটা কিনেছিলেন। ওনার নাম ছিল পোড়া, ওনার নাম। আচ্ছা, আমরা চিনতাম তাকে। তখন আমি ছোট অনেক, কিন্তু সবকিছু বুঝতে পারি আর মনে রাখতে পারি, এই বয়সটা ছিল তখন। তো স্বভাবতই আমরা মানে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, চাচা চাচি, আমরা সবাই একসাথে, প্রত্যেক চাচা চাচি, 2 চাচা, আমরা ফুপু, আমাদের এক ফুপু থাকতেন আমাদের সাথে। তো একটা সময় মানে ওই বাড়িটাই আমার চাচিকে নিয়ে আমরা সবসময় মজা করতাম মানে কি, মানে চাচি এগুলো খুব বিশ্বাস করতো, ভূত প্রেত জিন মানে প্যারানরমাল যা কিছু তা নিয়ে তার বেশ ভয়ভীতি ছিল আর কি। আমরা একটু বিশেষ করে আমি ভাইয়া একটু মজা পেতেন আপনারা? না, স্মার্ট জাত এগুলো হতে পারে কিনা, হতে পারে না, এগুলো করতাম। তো চাচি বলতেন যে ওই বাড়িতে রাত্রেবেলা কে যেন নুপুর পায়ে হেঁটে বেড়ায়। ওকে, আমি কখনো শুনি নাই, আমার আম্মা শুনেছে। একদিনের ঘটনা, দাদা বাইরে থেকে নক করছে দরজা। আমার চাচি রাত তখন 10টা-11টা হবে। আর ওই সময় তো আমরা মানে হারিকেন, লণ্ঠন যেটাকে বলে গ্রাম্য ভাষায়, লণ্ঠনের আলোতে পড়াশোনা করতাম। ইলেকট্রিসিটি অনেক সময় থাকতো না, সন্ধ্যাবেলা পড়তে বসতাম ওই হারিকেনের আলোয়। ওই সময়টা ওকে, আমাদের বাড়ির ভিতরে ছিল একটা লম্বা তাল গাছ, আর বাইরে ছিল একটা বট গাছ। ওকে, তো ওই বট গাছ আর তাল গাছ নিয়ে প্রচলিত যে গল্পগুলো হয় যে 1 পা তাল গাছে 1 পা বট গাছে, গল্পগুলো আছে, এগুলো আর বলছি না। তো চাচি একদিন রাত 10টা, 9:30, 10টার দিকে, আমার দাদা ছিলেন একটা স্কুলের হেডমাস্টার এবং পণ্ডিত মানুষ ছিলেন খুব উনি। তো দাদা দরজায় শব্দ করেছেন, চাচি দরজা খুলেছেন। দরজা খোলার পরে দাদা ঘরের মধ্যে ঢুকেছে। চাচি দরজা লাগিয়ে দেখে যে কেউ নাই। আচ্ছা, কিন্তু একজন মানুষকে তিনি বাসার মধ্যে নিজেই ঢুকিয়েছেন এবং চাচি বলছেন আমি মানে দাদার শরীরের যে সুবাস বা গন্ধ, সেই গন্ধ উনি পেয়েছেন যেটা দাদার, কিন্তু দেখে যে দাদা নাই। আচ্ছা, কিন্তু দাদা ওনার পাশ দিয়ে গেছে। তো যাই হোক, এই সমস্ত ঘটনা বাড়িটাতে ঘটতো, আমাদের সামনে কখনো ঘটে নাই। আমরা বিভিন্ন কারণে আমরা আমাদের একটা নতুন বাড়ি তৈরি করি, যেটা রহনপুর খড় মোড় জায়গাটার নাম। ওইখানে যাওয়ার পর আমার আম্মা প্রায় বলতো, এক সময় আমাদের বলেছে যে এই বাড়ির ছাদটা নাকি ভালো না। আচ্ছা, তো আম্মা একজন শিক্ষিত মানুষ, আমার আম্মা ডিগ্রি পাস এবং উনি যথেষ্ট নামাজ পড়ে, কুসংস্কারে বিশ্বাস করে না। তো উনি যখন এটা বলে যে ছাদটা ভালো না, তখন আমি বিশেষ করে মানে অবিশ্বাস করতে পারি না। আমার মা কেন এই ধরনের ব্যাপার বিশ্বাস করবে, কথা বলবে? যদি উনি কিছু না জানতো বা অন্য কিছু ব্যাপার, তাহলে হয়তো মনে হতো যে না, কিন্তু উনি একজন শিক্ষিত মহিলা এবং সবকিছুই জানেন উনি, তারপর কেন বলবে যে ছাদটা ভালো না? তো বেশ কিছুদিন আগে, প্রায়
1 বছর আগে হুম হুম। এক মহিলা আমাদের একটা রুম ভাড়া নেয় আচ্ছা। ওই বাড়ির। মহিলাটা একটা এনজিওতে চাকরি করতেন নিম্ন পদে, হুম হুম। খুব সহজ সরল ছিল এবং ওনার 1 বছরের একটা বাচ্চা ছিল, সাথে মেয়ে। আচ্ছা। ওরা দুজন থাকতো একটা রুমে। হুম হুম। আমি ছুটিতে ঢাকা থেকে বিভাগের ছুটি ছিল, আমি তখন বাড়ি গেছি। বাড়ি গিয়ে ওনার সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে এবং স্বাভাবিকভাবেই গ্রামের মহিলারা যেরকম মা সুলভ আচরণ করে বা বোন সুলভ আচরণ করে ওই রকম ভাবে, যার ফলে অনেক মানে আপন হয়ে গেছিলেন উনি। তো উনি একদিন ছাদে উঠেছিলেন আমাদের। ছাদে ওঠার পর আম্মাকে বুবু বলতেন। আচ্ছা। ছাদে ওঠার পর উনি ছাদে উঠে নামার পরে আম্মাকে বলছে যে বুবু আমি তো ছাদে উঠেছিলাম, তো আমার কি যেন হলো। আচ্ছা, এতটুকু বলেছে। আম্মাও বলছে কি হবে, সমস্যা নাই, ঠিক আছে, এটা দেখা যাবে। তো আমি ছুটি আমার শেষ হয়ে গেছে, আমি ঢাকায় আসবো। আমি গাড়ির টিকিট করেছি রাত 10টায়, গাড়ি ওইখান থেকে আসে আমাদের এখান থেকে। তো আমি সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে চলে আসবো, মানে বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে ব্যাগটাকে নিয়ে খাওয়া দাওয়া করে আমার সাথে কথা বলে তারপরে আমি আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে গেছি সেদিন। তো দরজায় শব্দ করছি গ্রিল গেটে। তো ভাইয়া আসছে, ভাইয়া ছিল। ভাইয়া এসে বলছে যে তুই একটু পরে আয়। তো আমি চিন্তা করছি যে ভাইয়া তো এভাবে বলার কথা না, আমি চলে যাবো আজকে, তুই একটু পরে আয়। ভাইয়া আবার হাসছে। তো আমি বললাম যে না সমস্যা কি, খোলো। বলছে না একটু পরে আয় না। আমি বলছি না খোলো, আমি আজকে চলে যাব না। ভাই খুললাম, আমি ঢুকলাম, দেখলাম যে ওই মহিলা, উনার মুখটা, উনার যে ওড়না, সেই ওড়নায় পুরা মুখটা উনি ঢেকে ফেলেছে এবং পুরো শরীর, মানুষের শরীরে যদি মানে মরিচ দিয়ে দেওয়া হয় তারপর যেরকম জ্বলবে, মানুষ যেরকম কচলাবে, পুরো শরীর উনি ওইভাবে কচলাচ্ছেন। আচ্ছা। এবং আমি দেখে বুঝতে পারছি যে মানে মহিলাটা কষ্ট পাচ্ছে। হ্যাঁ, মানে এবং তার শরীর জ্বলছে। আচ্ছা। এবং মানে সে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে। আমি কিন্তু পাশে দাঁড়ানো, আম্মা দাঁড়ানো, ভাইয়া দাঁড়ানো, তিনজনই দেখছি যে উনি মেঝেতে বসে কি বলে নামাজ যেভাবে পড়লে পাটা আমরা যেভাবে বসি আর কি, সেইভাবে উনি বসা, শুধুমাত্র ওড়নাটা ওনার মুখ, ওড়না দিয়ে মুখটা ঢাকা, ওড়না দিয়ে মুখটা ঢাকা। কষ্ট পাচ্ছে মহিলা। তো আম্মা ওই মহিলাকে বলছেন যে কি নাম তোমার। মানে আম্মার এ সমস্ত এক্সপেরিয়েন্স আছে আম্মার, কারণ চাঁপাইনবাবগঞ্জের একটা শিবগঞ্জ কনসার্ট, শিবগঞ্জ এলাকায় কিন্তু ছত্রাজিতপুর নামে একটা গ্রাম আছে যেখানে আমার নানা বাড়ি। ওইখানে যদি খোঁজ নেন প্রত্যেক বাড়িতে একটা করে বা দুইটা করে জিনে ধরা মানুষ পাওয়া যাবে। নিয়ে আসেন তাদেরকে আমাদের সাথে, আমরা চাই এরকম মানুষ এখানে আসুক, আমরা চাই। হ্যাঁ, চেষ্টা করব। তো যার ফলে আম্মা এগুলো বিষয়ে পরিচিত। তো আম্মা বলছে যে কি নাম তোমার। তো মহিলাটা কণ্ঠটা ওই রকম না যে কণ্ঠে সে কথা বলল, অনেক মোটা কণ্ঠ এবং পুরুষালী কণ্ঠ, এবং মানে মানে আসলে এটা বোঝানো যাবে না কণ্ঠটা কিরকম, মানে ওর কণ্ঠ না এটা। এবং কোন মানুষ রাগ বা ক্রোধেও এরকম কণ্ঠে কথা বলে না, এটা একটা অন্যরকম কণ্ঠ। সে বলছে যে আমার নাম জলন বাবা। জলন বাবা, হ্যাঁ। ওকে। এটা শুনে আবার আমরা হাসতে লাগছি যে এরকম ফানি একটা নাম কেন জ্বলছে জলন বাবা। তো পুরো শরীর কিন্তু উনি কচলাচ্ছেন, এগুলো কথা চলছে এবং উনি কিন্তু করে যাচ্ছে এই সমস্ত কাজ। তো আম্মা তখন বলছে যে তুমি যে মহিলাটাকে এত কষ্ট দিচ্ছ, ওর তো 1 বছরের বাচ্চা আছে, বাচ্চাটা কিন্তু ওনার পাশেই। বলছে ওনার তো 1 বছরের একটা বাচ্চা আছে, ওর বাচ্চাটার কি হবে, তুমি মহিলাটাকে কষ্ট দিচ্ছ, যাও না কেন। ওই মহিলা বলছেন ওই কণ্ঠে যে মিষ্টি পেলে চলে যাব, মিষ্টি। আম্মা ভাইয়াকে বললো যে তুই তাড়াতাড়ি মিষ্টি নিয়ে। তো ভাইয়া মিষ্টি আনার জন্য বের হচ্ছে, ওই সময় আবার উনি ডাক দিলেন যে শোন। উনি কিন্তু আপনি করে বলে আমাদেরকে, তখন বলছে শোন, মিষ্টি হাত দিয়ে তুলবি না, চামচ দিয়ে তুলে নিয়ে আসবি। ভাইয়া গেল, ভাইয়া গিয়ে 2টা মিষ্টি নিয়ে আসলো। 2টা মিষ্টি নিয়ে এসে
ওর সামনে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত কিন্তু মহিলা আরো ক্লান্ত হয়ে গেছে এবং পুরা শরীর উনি কচলাচ্ছে, জ্বলছে এবং মানে চিৎকার করছে, কষ্ট পেলে যেভাবে মানুষ চিৎকার করে যন্ত্রণা পেলে। মিষ্টি দুইটা একটা প্লেটে আম্মা ওর সামনে দিল। মহিলাটা রেগে গেল, রেগে গেছে, পানি কোথায়? আম্মা আবার তাড়াতাড়ি এক গ্লাস পানি এনে দিল। তো আমার মানে এতক্ষণ পর্যন্ত আমি হয়তো ভেবেছিলাম যে এটা কোনো রোগ বা কিছু, বা আমার কাছে হাস্যকর লাগছিল একটু, বা কিন্তু মানে আমি নাট্যকলার স্টুডেন্ট, পাশাপাশি মানুষের মন নিয়ে আমাদের একটু বেশি কাজ করতে হয় ডিপার্টমেন্টে। তো আমি তো ওই মহিলাকে চিনি। তো ওই 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে মহিলা যে মিষ্টি দুইটা খাইলো, তো এই মিষ্টি খাওয়াটা মানে অন্যরকম। ওই মুহূর্তে কেন জানি আমার মনে হয়েছে যে ওনার ভিতরে অন্য কেউ আছে। ওই মিষ্টি খাওয়া দেখে যে এভাবে মানুষ খায় না, বা একজন অসুস্থ মানুষ এভাবে খেতে পারে না। উনি কি যেন একটা সিম্বল, যেটা আমি মানে হয়তো মানে দেখালে বোঝানো যেত, বলে বোঝানো যাবে না যে মানে কিভাবে উনি মিষ্টি দুটা খেলো। খাওয়ার পর যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল যে মিষ্টি পেলে চলে যাবেন, খাওয়ার পর ওনাকে দেখলাম যে ঘরটাতে ঘুরতে লাগলো, শরীর কচলাচ্ছে আর ঘুরছে। সিনেমায় আমরা যেভাবে দেখি যে কোনো কিছু যাওয়ার আগে একটা ব্যাপক তোলপাড় করে যায়, এরকম ভাবে ঘরটাতে উনি ঘুরতে 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 মানে হঠাৎ করে বিছানা ছিল, বিছানার উপর শব্দ করে পড়ে গেল। তারপরে মানে ওই যে মহিলা যে কষ্টটা পেয়েছে, মোটামুটি 2 দিন সে বিছানা থেকে উঠতে পারেনি। এটা আমি দেখেছি ওইখানে। এটা আপনার একদম নিজের চোখে দেখা? এটা আমার নিজের চোখের দেখা। এবং মানে আম্মা যে ওই কথাটা বলতো যে এই বাড়ির ছাদটা ভালো না, তো ওই মহিলা তো জানতো না যে এই বাড়ির ছাদটা ভালো না, বা যদি জানতো তাহলে তো মানে আম্মার কথাটাই ঠিক হলো। যদিও আমাদের কোনো ক্ষতি এ পর্যন্ত আল্লাহর রহমতে হয় নাই, কিন্তু মানে ওই মহিলাটা এটা দেখে আমার মানে বিশ্বাস হয়েছে যে আসলে ছাদটাতে হয়তো কোনো সমস্যা থাকতে পারে। ওকে, আচ্ছা, কৌশিক আমাদের SMS করে বলেছেন যে ভূত FM আজকে যেহেতু অন এয়ার হচ্ছে, অনেক থ্যাঙ্কস জানিয়েছেন আমাদেরকে। মুস্তাফিজ SMS করে বলছেন, আচ্ছা ভাইয়া, গল্পগুলো কি অ্যাকচুয়ালি ঘটেছিল নাকি বানিয়ে বানিয়ে বলার চেষ্টা হচ্ছে? আমি তার আগে মুস্তাফিজ আপনাকে একটা কোয়েশ্চেন করবো যে আপনি প্যারানর্মাল ব্যাপার স্যাপার নিয়ে কি মানুষের সাথে এর আগে কোনোদিন আলোচনা করেছেন, বা আলোচনা করে থাকলেও আজ পর্যন্ত একটাও এরকম অস্বাভাবিক ঘটনা কি আপনার বিশ্বাস করতে ইচ্ছা করেছে বা বিশ্বাস করেছেন আপনি? আমরা অস্বাভাবিক যে সমস্ত ঘটনাগুলো, সেই ঘটনাগুলো বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়, বিশ্বাস করতে চাই না। আমরা কিন্তু আসলে অদেখা কোনো কিছু বিশ্বাস করতে পারি না বা বিশ্বাস করতে চাই না। এটা আমাদের একদম নেচার যে আমরা যেটা দেখি শুধুমাত্র সেটা বিশ্বাস করি, যেটা প্রমাণিত সত্য সেটাই বিশ্বাস করি। বাকি সবকিছু তো বিশ্বাস করা অসম্ভব। কিভাবে বিচার করি আমি বা আপনি এইখান থেকে যে ঘটনাগুলো আসলে ঘটেছিল কিনা? যারা বলছেন তারা যে মিথ্যা বলছেন না, এইটুকু মানে কি বলবো, যে আপনাকে এইটুকু আশ্বস্ত আমি করতে পারি। এবং এটা নিশ্চিত যে যারা বলছেন তারা যা দেখেছেন তাই বলছেন। এখন তারা সেটা কি হ্যালুসিনেশন ছিল নাকি ভুল কোনো কিছু ছিল বা অন্য কোনো ব্যাপার ছিল, এটা গড নোজ, আমি জানি না। আমাদের আরেকজন গেস্ট রয়েছেন, আমরা তার সাথে একটু পরিচিত হব। আপনার নামটা একটু বলবেন? আমার নাম দেবাশিস দে পঙ্কজ, ময়মনসিংহ মুক্তাগাছা। ময়মনসিংহ মুক্তাগাছা থেকে আপনি এসছেন। ওকে, আপনারও তো আজকে একটা ঘটনা মানে আপনি আমাদের সাথে শেয়ার করবেন। এই ঘটনা ঠিক কতদিন আগে ঘটেছিল? এইটা আজ থেকে প্রায় 4 বছর আগে। 4 বছর আগে ঘটেছিল না? ওকে, আপনার ঘটনা তো আমরা শুনবই। তার আগে বলি যে আমাদের কিছু SMS রয়েছে। সেই SMS গুলো হচ্ছে, আমাদের SMS করেছেন মাসুদ ধানমন্ডি, না আমাদের মাসুদ করিম SMS করেছেন। আমাদের SMS করেছেন ধ্রুবতারা, এবং ধ্রুবতারা বলেছেন যে দ্য ফার্স্ট ডে ওয়াজ মাই বার্থডে। আচ্ছা, ওকে, হ্যাপি বার্থডে, যদিও একটু লেট করেই হলো তারপরেও। স্বর্ণা আমাদের SMS করেছেন আমাদেরকে রিপন, দীপক, সুজা, তন্ময়, এছাড়াও আমাদেরকে SMS করেছেন তিয়াস SMS, আচ্ছা সুমন ভাইকে বার্থডে উইশ করেছেন তিনি। তুরাজ SMS করেছেন আমাদেরকে, এছাড়াও পার্থ SMS করেছেন, অ্যানি SMS করেছেন, ইতি, আকিফ, রোমান, জসিম সহ আরো অনেকে। আর আমাদের কাছে অসংখ্য ইমেলও আছে, সেই ইমেলগুলো আমরা একটা দুটা পড়ার চেষ্টা করব। তার আগে আমরা পঙ্কজের স্টোরি বা যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা একটু শুনে আসি। ঘটনাটা হচ্ছে আজ থেকে 4 বছর আগে। তো আমি আমার যে
খালা আছে, ওনার বাড়িতে গিয়েছিলাম ইন্ডিয়াতে। তো ওই জায়গা থেকে ব্যাক করার সময় মানে আমার স্বাভাবিক রাত্র হয়ে গেছিল। আমি তার একটু বলি, পঙ্কজের সাথে আমার একটু আগে কথা হয়েছে। ইমেলটা যখন আমি পড়েছিলাম আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, এবং পঙ্কজ গল্পটা বা ঘটনাটা আমাকে যখন প্রথম শেয়ার করে তখন থেকে সে খুব নার্ভাস ছিল এবং খুব এক্সাইটেড ছিল, এবং সে বেশি রকমের এক্সাইটেড। তো আমি বলবো যে একটু মন দিয়ে শুনবেন, তাই না? জিনিসগুলো একটু এলোমেলো হলেও কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে বলুন, কোনো সমস্যা নাই। তো রাত্র হয়ে গেছিল। তো যমুনা ব্রিজ পার হওয়ার পরে ওই ধরুন যে মানে আপনি ইন্ডিয়া থেকে আসছিলেন? হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসছি। মানে যমুনা ব্রিজ পার হওয়ার পরে তো আমি একটা বাস স্ট্যান্ড, সেটা আমি বলতে চাচ্ছি না যে বেসিক্যালি কোন জায়গাটা। না, আপনার বলতে হবে না। তো মানে এখন ওই বাস স্ট্যান্ড নষ্ট হওয়ার পরে আমি বাস থেকে নামছি। তো নামার পরে দেখতেছি কি হয়েছে, তো দেখতেছি চাকা হয়ে গেছে। তো স্বাভাবিক চাকা ঠিক করতে আপনার কিছু সময় লাগবে। তো আমি নিচে ঘোরাঘুরি করছি, তো হঠাৎ করে মানে পেছন থেকে কে যেন আমাকে ডাকতেছে। আচ্ছা, মানে টোনটা শোনার পরে মনে হইতেছে যে পরিচিত কেউ। তো আমি পেছন দিকে তাকানোর পরে দেখি যে আমার একটা ফ্রেন্ড। তো সেই ফ্রেন্ডের নামটাও বলতে চাচ্ছেন না আপনি, তাই তো? একদম বলা দরকার নাই, ঠিক আছে। আমি শুধু একটা কথা বলবো মাঝখানে, যে আপনি যখন ইমেলটা করেন, ইমেলটা আমি যখন নেই এবং ইমেলটার পাশে যখন আমি যখন হচ্ছে ওয়ার্ড ফাইলে নেই, এবং ওয়ার্ড ফাইলে নিয়ে লাল ফন্টে বড় বড় করে লিখেছিলাম মারাত্মক। সুতরাং আমি বলবো যে অবশ্যই অবশ্যই এই ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন। তো পরে আমি ওই ফ্রেন্ডের সাথে দেখা হয়, তো ও বলতেছে যে কোত্থেকে আসলি? তো আমি বললাম যে খালার বাড়িতে গেছিলাম। তো ওই এই জায়গায় একটা কথা বলি, ওই বাস স্ট্যান্ডটা যে জায়গায়, ওইটা হচ্ছে আমার নানার বাড়ি। আচ্ছা। তো আমাদের নানার বাড়ি ক্রস করার অনেক পরে আমাদের বাড়ি মানে আরেকটা ডিস্ট্রিক্টে চলে যায়। আচ্ছা, তার মানে একটা সিরাজগঞ্জ বোধ হয় একটা, না? নানা বাসাটা সিরাজগঞ্জ, এটা হচ্ছে টাঙ্গাইল। হ্যাঁ, আচ্ছা, এরকম টাইপের। তো সরি মানে আমি ধরে নিচ্ছি, মানে এরকম ধরনের, যদি যমুনা ব্রিজ বা এরকম আপনি বলছিলেন, আশেপাশের কোন একটা জায়গা ধরলাম আমি। তো যেহেতু আমার বাড়িটা পরে, তার জন্য নানার বাড়িতে আমি নেমে যাচ্ছি। তো ওই জায়গায় মানে ডিস্টেন্স থেকে এরকম যে ঢাকা গাজীপুর বা এরকম ধরনের কোন একটা জায়গা, যে ঢাকা গাজীপুর বা মানে কি বলবো রাজশাহী চাপাই, উনি যেহেতু চাপাই থেকে আসে, এরকম ধরনের কোন একটা ডিস্টেন্স হবে। মানে ওই যমুনার পরে আমাদের ময়মনসিংহ তো বাসা আমাদের নিজস্ব। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো আমি ওই জায়গায় ফ্রেন্ডের বলি যে আমি বাড়িতে যাবো, নানার বাড়িতে যাবো। তো বলে চল আমার সাথে চল। তো আমি বললাম যে তুই কোথায় ছিলি এত রাত্রে? তো বললো যে আমার বোনের বাড়ি আছে, ওই জায়গায় আমি ছিলাম। আচ্ছা। তো এটা বলার পরে আমি বলছি তাহলে চল, কিন্তু এই হয়ে যাবো কিভাবে, অনেক দূর তো। তো দেখি ভ্যান ট্যান পাওয়া যায় কিনা, ওইদিকে অনেক ভ্যান করে। আচ্ছা। তো উনি ভ্যানের ইয়েতেই করছে। তো করার পরে পিছন থেকে দেখি একটা ভ্যান আসতেছে সঙ্গে সঙ্গে, এবং সেও তো নিশ্চয়ই খুব আকস্মিক ভাবে আপনার সামনে উপস্থিত হয়েছিল, এবং ভ্যানটাও মানে ওইভাবেই আসছে। আচ্ছা। তো আসার পরে দেখি যে ভ্যানটা আমার পূর্ব পরিচিত, মানে আমাদের নানাদের বাড়ি যে আছে ওই বাড়ির পাশাপাশি বাড়িতেই। আচ্ছা। ভ্যানটারই তো পরিচিত যেহেতু আর কোনো প্রশ্ন নাই, উঠে গেছি ভ্যানে। তো ভ্যানে চলছি, ওর সাথে কথা বলতেছি। আচ্ছা, আপনি আরেকবার ক্লিয়ার করবেন, বন্ধু এবং ভ্যানওয়ালা দুজনেই আপনার পরিচিত? হ্যাঁ, দুজনেই পরিচিত। ওকে, ফাইন। তো যাচ্ছি, যাওয়ার সময় মানে ওই বাস স্ট্যান্ডে যখন কাছাকাছি চলে আসছি, তখন ওরা বলতেছি যে দোস্ত আমি তো এই যে আমারে বলছি ফোন দিয়ে আসার আগে ওই বাড়ি থেকে খালার বাড়ি থেকে বলছি যে আপনার থাকো তুমি, আমি আসবো। তো উনি মনে হয় ওই ওনার বন্ধুর যে ক্লিনিক আছে ওইটাতে বসে আছে। তো আমি একটু দেখা করি। তো বলতেছে না কি দেখা করবি, এত রাত্রে থাকবো নাকি, জল জায়গা একসাথে। আচ্ছা। তো আমি যে না, তারপরও মামা যে ছোট মামার বললে থাকবো। তো অনেক ও মানে বলতেছে না আমার সাথেই চল, এরকমই করতেছে। তো বাস স্ট্যান্ড যখন গেছি তো নামছি আমি। নামার পরে ও বলতেছে গেলে ভালো হইতো, আচ্ছা দেখ কি করবি। তো আমি ওই ক্লিনিকের দিকে গেছি, আমি বলছি দাঁড়া, আমি যদি মামা না থাকে তাহলে চলে আসবো। আচ্ছা। আর যদি মামারা বলতে পারি যে আমি তোর সাথে যাবো তো ঠিক আছে। তো আমি ক্লিনিকে গেছি, যাওয়ার পরে মামা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল। তো কথা বলতেছে, ওই জায়গায় যাওয়ার পরে মামা বলতেছে আসছো চলো তাহলে। তো আমার ফ্রেন্ডদের কাছে বিদায় নিচ্ছে। এরপর ওনার যে বাইকটা আছে, বাইকটা আনার জন্য উনি গ্যারেজে গেছে ক্লিনিকের। তো ওই ক্লিনিকের গ্যারেজে যাওয়ার পরে আপনার করছে, আমি বের হয়েছি। বের হওয়ার পরে দেখতেছি যে বন্ধু আছে কিনা। তো আসার পরে দেখি যে কেউ নাই, রাস্তায় কেউ নাই। তবে এই জায়গায় একটা কথা বলে নেই যে আমি যখন ওর সাথে ভ্যানে উঠছি, ওঠার পরে যে আমি ক্রস করে আসছি, মানে রোডটা পুরোটা আসছি, তো এটা একটা হাইওয়ে রোড। ওই রোডে সবসময় বাস চলাচল করে, ট্রাক চলে, সব খুবই স্বাভাবিক। বাট কিন্তু ওর সাথে যখন আমি বাস স্ট্যান্ডে ভ্যান দিয়ে আসছি, ওই সময় কোনো গাড়ি ছিল না ওই রোডে, কোনো ধরনের কোনো গাড়ি আমি পাই নাই। খুবই অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, আপনি তখন একদম পুরোপুরি সচেতন ছিলেন? হ্যাঁ, এবং আমি মানে কি বলবো, আমি পুরো ঠিক আসছিলাম।
তো ওই জায়গা থেকে মামা, আমি ভাবছি যে ও আমার দিদি দেখা হয়তো চলে গেছে। তো ভ্যানে গেলে আমাদের নানার বাড়ি যে গ্রামের বাড়িটা, ওই বাড়িতে যাইতে আপনার 15-20 মিনিট সময় লাগে, আর বাইকে গেলে 4-5 মিনিট এরকম লাগে, মানে শর্ট করা যায়। তো আমি রাস্তায় গেছি যে ভাবছি যে ওদের সাথে দেখা হবে। আচ্ছা। তো রাস্তায় আমি কারোরই পাইনি। তো রাত্রে বাসায় চলে গেছি, যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি, ঘুমাইছি। পরদিন সকালে উঠছি, ওঠার পরে চিন্তা করলাম যে ফ্রেন্ডে ওই নিয়ে আসলো, ভ্যান ভাড়া কিভাবে কি করলো, তো আমি জানলাম না। হ্যাঁ সেটাই। তো আমি ওর বাসায় গেছি, যাওয়ার পরে দেখি যে ওর আব্বা ওই গ্রামে যে মাচাং বলে একটাই আছে, ওই বাঁশের ইয়াতে বাইরে বসে আছে, মুখ টুক কালো একবারে, মানে বিশ্রী অবস্থা একটা। আচ্ছা। তো আমি যাই জিজ্ঞেস করছি যে কি খবর কাকা, ভালো আছেন? তুই তো দেখে আমার মানে একবারে জড়ায় ধরে কান্না শুরু করছে। তো বলতেছে তুমি আসলা, তুমি তো 2 মাস ছিলা না এই জায়গায়, আর তুমি এই জায়গায় আসো না বেশি, তো ঘটনা শুনো নাই তুমি? আমি বলি শোনো। তুমি বলতেছে যে ইয়ে তো মারা গেছে, আমার ওই ফ্রেন্ডের নাম বলে বলতেছে মারা গেছে। যে ফ্রেন্ডটা আপনাকে, হ্যাঁ, কালকে রাত্রে আমি যার সাথে ভ্যানে করে এসছেন এই পর্যন্ত। তো বললাম যে কিভাবে মারা গেছে, এটা কিভাবে সম্ভব? আমি তো কালকে রাত্রে ওর সাথে আসছি। তুমি কার সাথে আসছো? আপনার ওই ফ্রেন্ডের নাম বললাম, আর বললাম যে ওই ভ্যানওয়ালা, যে যার নাম যে আসছি, যার সাথে আসছি। তো বলার পরে বলতেছে যে মানে ওই ভ্যানেই তো ছিল, ও 2 দিন আগে ওই তোমার ওই বাস স্ট্যান্ডের ওই পাশে এতে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওই বোনের বাড়িতে যাচ্ছিল ওই ভ্যানে করে। তখন আমি মানে ওনার কি বলবো, মানে টোটাল হয়ে গেছি আমি। এটা কি বলে, এটা তো অবিশ্বাস্য। আমি কালকে রাত্রে যার সাথে জলজন্ত একটা মানুষের সাথে কথা বলতে বলতে আসলাম, আজকে শুনি যে সে 2 দিন আগে মারা গেছে। তো এটা বলার পরে আমি আর কোনো কিছু বলতে পারি নাই, আমি জাস্ট মানে নানার বাসায় চলে আসছি। আসার পরে আমার নানি যে আছে, বড় মামি যে আছে, এদেরকে বলছি যে এরকম এরকম ঘটনা। তো ওই ফ্রেন্ডের কথা বলছি যে এরকম এরকম কালকে যে ভ্যানওয়ালাকে দেখেছিলেন সেই ভ্যানওয়ালার সাথেই ও ছিল, এবং ওই 2 জন মিলে একসঙ্গে মারা গেছে। হ্যাঁ, ওকে। তো পরে বললাম, বলার পরে আমার নানি সন্ধ্যার দিকে মানে একটা ওই মসজিদ ছিল, মসজিদের হুজুরের কাছে নিয়ে গেল। তুমি আমার একটা ওই যে তাবিজ বলে যে ওইগুলো একটা দিচ্ছে, দেওয়ার পরে বললো যে এটা সবসময় বাইরে রাখো। তো ওই জায়গায় জিজ্ঞেস করছে যে তোমার সাথে কি ওর কোনো সমস্যা হয়েছিল? আমি বললাম না, কোনো সমস্যা। আচ্ছা ঠিক আছে, যাও। তো পরে আমি চলে আসছি বাসায়। আসার পরে রাত্রে ঘুমাইছি। ঘুমানো বলতে ওই একবারে টোটাল যে ঘুমায় গেছি তা না, মানে হালকা ঘুম। তো আমি চিন্তা করতেছি যে কিভাবে এটা সম্ভব যে একটা মানুষ এরকম। আমি আসলে বেসিক্যালি ওই তখন ওই ভূত টুত এগুলা কোনো কিছু বিশ্বাস করতাম না। আচ্ছা, ঠিক আছে। তো চিন্তা করতেছি, এরকম চিন্তা করতে করতে হঠাৎ মানে চোখটা বন্ধ হয়ে আসছে। তো হঠাৎ মানে একটা অনুভূতি পেলাম যে মানে কেউ একজন আসছে রুমে, আপনার চারপাশে, আমার চারপাশে আসছে। তো আমি হঠাৎ লাইট সব অফ। তো আমি হঠাৎ করে তাকাইছি, তাকানোর পরে দেখি যে মানে ফেসটা বোঝা যাচ্ছে না টোটালি যে কেউ একজন আসছে এরকম একটা বোঝা যাচ্ছে, বাট অনুভূতি হচ্ছে আমার ফ্রেন্ড এবং ওই যে ভ্যানওয়ালা ছিল এরা 2 জন দাঁড়ায় আসছে। আপনি মানে মোটামুটি আন্দাজ করতে পারছেন? আন্দাজ করতে পারছি, কিন্তু দেখা যাচ্ছে না, টোটাল সাদা একটা আলোর মতো। আচ্ছা। তো আমি দেখার পরে ওইদিকে তাকায় আসছি। তো এই জায়গায় ও আমার মানে ওই জায়গা থেকে আমি কিছু কথা শুনছি কিংবা বুঝছি, এই ধরনের একটা কিছু মানে ক্লিয়ার না। তো এই কথাগুলো আমি বলতে চাইতেছি না, না না, একদমই বলার দরকার নাই। যেটা আপনার সমস্যা মনে করছেন, হ্যাঁ, সেটা কখনোই বলা মানে আমি সাজেস্ট করবো যে বলবেন না। তো এরপরে মানে আমি ভয়ে মানে চিৎকার করতে চেষ্টা করছি, বাট কোনো সাউন্ডই হচ্ছে না। আচ্ছা। তো হঠাৎ করে মানে একটা জোরে চিৎকার হয়ে গেছে, হওয়ার পরে মানে চোখ বদ্ধ করে ফেলছি আমি। চোখ বদ্ধ করে ফেলে দরজা একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে চোখ পেলে চাইছি ওইদিকে, যাওয়ার পরে দেখি কিচ্ছু নাই। আচ্ছা। মানে দরজার শব্দটা হচ্ছে আমার মামা ঢুকছে ঘরে। মামা ঢুকে লাইট জ্বালাইছে, কি হয়েছে বড় বললাম যে এরকম এরকম ঘটনা, আমি এটা দেখে ভয় পাইছি। তো বলার পরে উনি করছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি থাকি, কোনো ব্যাপার না। তো ওই এটা চলে গেছে। তো পরে আমি রাত্রে স্বপ্নে দেখতেছি যে কেউ আমার মানে জোর করে ধরিয়া মানে ঘাড় মোটকায় মারে, যেভাবে ওইভাবে মারতেছে। দুঃস্বপ্ন? হ্যাঁ, দুঃস্বপ্ন, মানে মামার সাথে থাকার পরেও। তো সকালে ঘুম ভাঙছে, ভাঙার পরে শুনি যে মানে ওই যে বাস স্ট্যান্ডটা ক্রস করার পরে একটা মসজিদ আছে, মসজিদের পরে রেল লাইন আছে, ঠিক আছে, রেল লাইন আর একটা ব্রিজ আছে। ওই ব্রিজের 2টার মাঝখানে এই জায়গায় একটা গাছের উপরে কার জন্য একটা ঘাড় মোটকানো লাশ হয়েছে। ওইটা আমি বেসিক্যালি ঠিক না যে আমি স্বপ্ন দেখছি বলে এরকম হয়েছে না, সেটা আমি শিওর না। তবে এই জিনিসটা আমার ছাড়ে নাই, মানে মিলে গেছে জিনিসটা। হ্যাঁ, মিলে গেছে, বাট আমার এই জিনিসটা ছাড়ে নাই। আপনি আমাকে এখন একটা কথা বলবেন, সেটা হচ্ছে যে আপনি কেন আপনার বন্ধুর নামটা বললেন না আমাদেরকে?
নাম কিন্তু বলতে হবে না। না, নামও বলতে চাচ্ছি না আমি। মানে ওর সাথে ফার্স্ট টাইম হচ্ছে যে আমি হুজুরের একটা কথা বলি নাই, সেটা মেলেও বলি নাই, এখনো বলি নাই। যেটা ঘটেছে মানে একটা কথা আপনি এখন পর্যন্ত চেপে গেছেন একদম পুরোপুরি। হ্যাঁ, ওইটা হচ্ছে যে মানে ওর সাথে আমার একটু সমস্যা হয়েছিল। আমি যখন আমি থাকতাম বেসিক্যালি আমার বাড়ি ময়মনসিং হওয়ার পর আমি টাঙ্গাইল থাকতাম, ওই জায়গায় পড়াশোনা করছি আমি। তো ওই ওনার সাথে মানে একটু সমস্যা হয়ে গেছিল এবং আলো একটা বড় সমস্যা হয়েছিল। সেইখান থেকে মানে কি অদ্ভুত ব্যাপার। আমি 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 এখানে আরেকটু থামিয়ে দিয়ে বলবো যে সমস্যা তো হয়ই মানুষের সাথে, এবং সমস্যা হলে সমস্যার পরিণতি কি হয় সেরকম একটা ঘটনা আমি জানাবো। সেটা হচ্ছে যে আমার কাছে একটা ইমেল আছে। ইমেলটি করেছেন হচ্ছে দিস ইজ DH মাসুদ ফ্রম নারায়ণগঞ্জ। আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা। কিছুদিন আগে আমার জীবনে একটা ভুতুড়ে ঘটনা উনি উল্লেখ করেছেন। আগে ঘটনা ঘটে সময় কালটা ছিল 5th নভেম্বর। আমাদের গ্রামের বাড়িতে একটা বিয়ে বাড়ির দাওয়াতে উনি যাচ্ছিলেন। 3rd নভেম্বর আমার পরিবারের সবাই গ্রামে চলে যায়, কিন্তু আমি একা কাজে আটকে যাই, তাই আমাকে পরের দিন রওনা দিতে হয়। দ্যাট মিন্স 4th নভেম্বর। নারায়ণগঞ্জ থেকে রওনা দিতে দিতে রাত প্রায় 9টা বেজে যায়। গ্রামে আমাদের বাড়িতে একটু ভেতরে বলে বাস থেকে নেমে একটু পথ রিকশায় যেতে হয়। শীতের রাত বলে রাস্তায় তেমন একটা মানুষজন ছিল না। অনেক কষ্টে একটা রিকশা জোগাড় করতে পারি। যখন রিকশাতে উঠলাম তখন প্রায় রাত 12:45 মতো বাজে। সারা রাস্তায় আমি 2-4টা কথা বললেও রিকশাওয়ালা একটা কথাও বলেনি। এমনকি সে যে রিকশা চালাচ্ছে তাতেও কোনো শব্দ হচ্ছে না। রাত প্রায় 1টা বাজে। বাড়ির কাছে চলে আসলাম। তার সাথে আমার ভাড়ার ব্যাপারে কথা হয় 22 টাকা। তাকে আমি 20 টাকা দিয়ে বললাম ভাঙতি নাই, যদিও কথাটা মিথ্যা ছিল। তখন সে বলল ভাঙতি আছে আমি জানি, মিথ্যা কথা বলবেন না। আমি তার কথা শুনে একটু উঁচু গলায় বললাম আমি মিথ্যা কথা বলছি মানে? আমি মিথ্যা কথা বলি? সে আবারও বলল আপনি মিথ্যা কথা বলেছেন। আমি আবারও বলি ভাঙতি নাই, অন্য একদিন নিয়ে যেও। তখন সে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল মিথ্যা কথা বলার পরিণাম ভালো না, খুব খারাপ, খুব খারাপ। তারপর আমি যখন বাসায় গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করি তখন আবিষ্কার করি আমার পকেটে কিছু 100 টাকার নোট ছিল, সেগুলো নেই। মানি ব্যাগ চেক করে দেখলাম সেখানেও টাকা যা ছিল কিছুই নেই। বাকি কাগজপত্র সব ঠিক আছে। তখন আমি কিছুটা ভয় পেয়ে যাই। হঠাৎ মনে পড়ে আমার সুটকেসে 10,000 টাকা ছিল, যেটা বাসায় রাখা আর কি, যেটা বিয়েতে খরচ করার জন্য আনিয়েছিলাম। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো সেই 10,000 টাকাও পাওয়া যায়নি, যেটা বাসায় ছিল। যদি আমরা মনে করি যে মানি ব্যাগটা কেউ পকেট মারা নিয়েছিল বা কিছু একটা হয়েছিল, বাট বাড়িতে যে 10,000 টাকা ছিল সেই 10,000 টাকাও নেই। কিন্তু আমার স্পষ্ট মনে আছে বাস থেকে নামার 15 মিনিট আগেও আমি টাকাটা চেক করেছিলাম। আর এরপর থেকে আমি আর কোনো দিন রিক্সাওয়ালাদের সাথে ভাড়া নিয়ে কোনো ধরনের কোনো বাকবিতণ্ডা করি না। দিস ইজ দ্য ট্রু স্টোরি অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড ইন মাই লাইফ। তো আমি বললাম সেটাই, যে যদি কারোর সাথে কোনো ঝামেলা হয় বা এরকম, মানে কার সাথে ঝামেলা করছি আমরা, বেসিক্যালি আমরা জানি না যে আমাদের চারপাশে কারা। আমাদের এই যে আজকে যে ঘটনাটা শুনলাম যে আনোয়ার চেয়ারম্যান, যিনি মৃত একজন মানুষ, তিনি নাকি বাসা চিনিয়ে নিয়ে আসলেন। এবং আমি এছাড়াও আরেকটা ঘটনা বললাম, সেটা হচ্ছে যে এখন যে ঘটনাটা আমরা শুনলাম যে একটু আগে, যে ওনার বন্ধু ওনাকে এবং এর পরিচিত রিক্সাওয়ালা তাকে বাসায় নিয়ে এসছেন, তারা কারা। সুতরাং আমি সবসময় একটা কথা বলি যে আমাদের চারপাশে কারা আছে বেসিক্যালি আমরা জানি না। আমরা কাদের সাথে ওঠা বসা করছি, তারা কে, আমরা সত্যিই কি জানি না।
সো আপনাদের যদি এই নিয়ে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমাদের SMS করতে পারেন। শাউট লিখবেন, SHOUT শাউট, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান তারা bhutfm@radiofurti.fm এ ইমেল করবেন, এবং ইমেলের সাথে অবশ্যই নাম, ঠিকানা এবং আপনার ফোন নাম্বার, এই তিনটা, যে ফোন নাম্বারটা সবসময় অ্যাভেলেবল এরকম একটা ফোন নাম্বার অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমিও বলবো যে আপাতত একটা ব্রেক নিয়ে আসি। তার আগে বলবো যে আমাদের অমিত SMS করেছেন আনাফি, তানিয়া, অভিষেক SMS করেছেন, পূজন, রাব্বি SMS করেছেন, আনোয়ার, মনির, কমল, দোলা, অপেল, রুবেল সহ আরো অনেকে। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি ফারুক, অনি, মাহিন, সুমন, আখি সহ আরো অনেকে। সো স্টে টিউনড, রেডিও ফুর্তি ফিরে আসবো একটু পরেই। আর এখন আপাতত একটা গান শুনে আসবো, কোথাও যাবেন না, ফিরে আসছি এই গানটি পরপরই। Don't stop the Footy. Radio Footy 88.0 FM. ¿Qué, güey? FM. দ্যাটস রাইট। রাতের বেলায় ভুল করে কেউ কোশ্চেন করবেন না যে কে ওখানে, কারণ এত রাতে আপনার সাথে থাকে একমাত্র রেডিও ফুর্তি এবং ভূত FM, এবং সাথে আছি রাসেল। আর চলছে আমাদের সেই যে সমস্ত এই মুহূর্তে গেস্টরা রয়েছেন তাদের অদ্ভুত অদ্ভুত সব ঘটনাগুলো আমরা জানতে পারছি। আপনাদের গত সপ্তাহে আমি অসংখ্য SMS পেয়েছিলাম একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে ফয়েজ লেক। সো ফয়েজ লেকে আমি বলেছিলাম যে ফয়েজ লেক থেকে তো আসলে ইনফ্যাক্ট কোনো ঘটনা পাইনি, সো কিভাবে ফয়েজ লেক সম্পর্কে বলবো। তো আজকে আমার কাছে ফয়েজ লেকের বেশ কিছু ঘটনা এরপরে কেউ রেকর্ড করে পাঠিয়েছেন, বাসায় রেকর্ড করে পাঠিয়েছেন, যার জন্য সাউন্ড কোয়ালিটিটা হয়তো একটু মানে কি বলবো যে একটু অন্যরকম হতে পারে, বাট তারপরেও একটু মন দিয়ে শুনলে আমার মনে হয় একদম খারাপ লাগবে না। তো চলুন এরকম একটা ঘটনা শুনে আসি। চিটাগং থেকে ফয়েজ লেকের একটা ঘটনা পাঠিয়েছেন আমাদের একজন লিসনার, চলুন তার কথা শুনে আসি একটু। হাই, আমি পারভেজ। প্রথমে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো আমি আজকে যে ঘটনাগুলো শেয়ার করবো সেগুলো হচ্ছে ফয়েজ লেক নিয়ে। তো ফয়েজ লেক নিয়ে অ্যাকচুয়ালি অনেক ঘটনা আছে যেগুলো খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা, বলে শেষ করা যাবে না। তো আমি যে ঘটনাগুলো বলবো সেগুলো হচ্ছে আমাকে নিয়ে ঘটছে এরকম কিছু ঘটনা। তো ঘটনাটা বলি যে আমি আর আমার ফ্রেন্ড একবার ফয়েজ লেক গেলাম। তো ফয়েজ লেক যারা গেছেন তারা নিশ্চয়ই দেখছেন যে উপরে ওঠার জন্য দুইটা সিঁড়ি আছে, একটা হচ্ছে ডানে আর একটা হচ্ছে বামে। তো ডান দিকে একটা ঝর্ণা আকারের একটা জিনিস আছে, ঝর্ণার মতো। তো আমি আর আমার ফ্রেন্ড উপরে উঠলাম ডান সাইডের সিঁড়িটা দিয়ে। তো আমরা ঘুরলাম, মানে অনেকক্ষণ ঘোরার পরে আমরা ঝর্ণার পাশে এসে বসলাম। আর আমার ফ্রেন্ড মিনার ছিল আমার সাথে। তো ওকে বললাম যে তুই যা পপকর্ন নিয়ে। তো গেল, আমিও খুব অন্যমনস্ক হয়ে মানে ঝর্ণার পানি দেখতেছিলাম। তো অনেকক্ষণ মানে খুব অন্যমনস্ক হয়ে পানি দেখতেছিলাম আমি। তো হঠাৎ আমার চোখ বামে গেল। সেখানে আমি দেখলাম যে একটা মহিলা কালো কাপড় পরে, মানে ওনার সারা গায়ে কালো কাপড় পরা, মানে চাদরের মতো অনেকটা। আর কাপড়টা ছিল খুব পুরনো, কুঁজো হয়ে উনি ঝর্ণার উপর একটা তাক আছে সেখানে বসে রয়েছে। তো সেখানে বসার আসলে কোনো স্কোপ নাই, সেখানে বসা মানে সম্ভব না অ্যাকচুয়ালি সেটা না যে ওখানে কেউ মানে বসে না। তো আমি একটু আশ্চর্য হলাম যে কি ব্যাপার, মহিলাটা এরকম করে বসে রইলো কেন, মাথা নিচু করে কুঁজো হয়ে, আর চুলগুলো ছিল এলোমেলো। তো আমি উঠলাম, উঠে একটু দাঁড়ায়া উকি টুকি মারলাম। তারপরে আমি ভাবলাম যে হয়তোবা এমনি বসে রয়েছে। যাই হোক, আমি আবার আমার মতো ইয়াতে করতেছি। তো হঠাৎ আমার ফ্রেন্ড আসলো, আমাকে পপকর্ন দিল। আমি ওরে খুব আস্তে আস্তে বললাম যে কি ব্যাপার, এই মহিলাটা পাগল নাকি যে উনি এরকম করে বসে রয়েছে ইয়ার উপরে, এখানে কি বসা যায়? কাউকে তো কোনো সময় বসতে দেখি নাই। তো বলতে তুই কার কথা বলছিস? আমি বললাম যে ওই যে ওখানে একটা যে মহিলাটা বসে রয়েছে কালো কাপড় পরা। তো বললো যে ওখানে তো কেউই নেই। যখন আমি মানে ফিরলাম তখন দেখলাম যে না, সেখানে কেউই নেই। তো জিনিসটা আমি খুব আশ্চর্য হলাম। তারপরে আমি ভাবলাম যে না, হতে পারে অ্যাকচুয়ালি আমার কল্পনা। যাই হোক, আমি তারপর আর কারোর সাথে ঘটনাটা শেয়ার করে নেই। তো আমি 3-4 মাস পরে আমি ঢাকায় গেলাম।
আমার একটা কাজিনের বাসায়। কাজিন অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড ধরনের। তো যাই হোক আমি গেলাম সেখানে। তো অনেকদিন দেখা সাক্ষাৎ নাই ওর সাথে, তারপর আমরা কথা বলতেছি ওর সাথে। তো হঠাৎ কথা চলে মানে ভয়েস লিক চলে আসছে। তো বলতো তোদের ভয়েস লিক তো অনেক ভয়ঙ্কর, যেমন সুন্দর এমনি ভয়ঙ্কর। আমি ওরে বললাম যে কেন বলতেছিস? ও বললো যে আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা গেলাম ভয়েস লিকে একবার। তো ভয়েস লিকে যখন আমরা গেছি তখন মানে অনেকটা সন্ধ্যা, তখন আমি একটা জিনিস দেখলাম। বললাম কি? দেখলাম যে ঝর্ণার মানে যেখানে একটা ঝর্ণা আছে, তো ওইটার উপরে তাকে একটা মহিলা কালো কাপড় পরা এবং সে কুজো হয়ে বসে রয়েছে। আর তখন ছিল মানে সন্ধ্যা, আর আমিও দেখছিলাম সন্ধ্যায়। তো আমি মানে মনে মনে বললাম, তখন আমি ওরে বলি নাই, আমি তখন মনে মনে বললাম যে কি ব্যাপার, ঘটনাটা তো আমার সাথে মিলে যাচ্ছে। তো যাই হোক, এরপর আমি ওর থেকে মানে শুনলাম যে ও বলতেছে যে মানে মহিলাটাও ওখানে বসে রয়েছে। তো ওর ফ্রেন্ড কি করলো, মহিলাটার কাছে গেল এবং সে ওনাকে মানে ডাকলো। তো উনি যখন ওনার দিকে তাকাইছে নাকি ও বেহুশ হয়ে গেছে। মানে মহিলাটার চেহারা যে মানে এতটাই ভয়ঙ্কর ছিল যে ও সাথে সাথে বেহুশ হয়ে গেছে সেখানে। তো আমার ফ্রেন্ড ও কি করলো, ওর ফ্রেন্ডকে মানে সেখান থেকে দিল, সবাই আসলো, মানে ওকে তারপর বাসা নিয়ে চলে গেছে ওরা। তো ইত্যাদি ইত্যাদি এরকম আরো কিছু বললো। তো আমি বললাম যে তুই প্রথম যে ঘটনাটা বলছো সেটা তো আমার সাথে মানে আমিও এই জিনিসটা ফেস করছি। তো তখন আমরা দুজনেই আসলে মানে ভয় পাইলাম জিনিসটা, কারণ আমি মনে করছিলাম হতে পারে এটা আমার কল্পনা, কিন্তু না, এটা আমার ফ্রেন্ড। তারপরে ওর ফ্রেন্ড মানে তিনজন মানুষ এটা একই জিনিস দেখলাম, যে মানে আসলে সত্যি এটা অনেক ভয়ঙ্কর একটা জিনিস। রাইট, ঘটনাটা ছিল ফয়েজ লেকের। এবং ফয়েজ লেক সম্পর্কে আমাদের আরো ঘটনা আছে, যেমন আমাদেরকে সহমিতা আচ্ছা না, আমাদেরকে আরেকজন SMS করেছেন, ইমেল করেছেন, তার নাম হচ্ছে সিফাত ইমেল করেছেন, এবং তিনি ইমেল করেছেন চিটাগং থেকে। তারও ফয়েজ লেক নিয়ে একটা ঘটনা জানা আছে, সেই ঘটনা তিনি শেয়ার করেছেন। সময়টা ছিল রাত, আর রাতটা ছিল থার্সডে নাইট। হিরণ বরাবরের মতো বর্ষির সিট কিনেছিল। আচ্ছা, বর্ষির সিট কিনেছিল। এইবার সিট কিনেছিল ভাটিয়ারি লেকে। ওকে, মানে এটা কি মানে বর্ষির সিট আমি ঠিক জানি না, এটা মনে হয় মাছ ধরার জন্য কোনো একটা কিছু, এবং এটা চিটাগং এ যারা আছেন তারা আরো ভালো বুঝতে পারবেন। ভাটিয়ারি লেকে রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো। আপনারা হয়তো জানেন যে লেকে, নদীতে কিংবা সাগরে বর্ষিতে খুব একটা মাছ ধরে না, যে কয়েকটা লাগে তাও বড়সড়ই লাগে। হিরণের সাথে একজন পার্টনারও ছিল। হিরণ হঠাৎ খেয়াল করলো পার্টনারের যিনি সাথে ছিলেন তিনি ঘুমিয়ে পড়েছেন, কারণ তার পার্টনার জানতেন হিরণ ঘুমোবে না। রাত আরো গভীর হতে লাগলো। হঠাৎ হিরণ খেয়াল করলো ছোট একটা ছেলে সাঁতরে সাঁতরে লেক পার হচ্ছে। একবার এপার থেকে ওপার যাচ্ছে, আর একবার ওপার থেকে এপার আসছে। চাঁদের আলোতে ছেলেটির গায়ে পড়ার সাথে কালো বর্ণের ছেলেটিকে দিকে হিরণের দৃষ্টি আটকালো। হিরণ ছেলেটি সম্পর্কে কিছু ভেবে ওঠার আগেই ছেলেটি অদৃশ্য হয়ে গেল। পরক্ষণেই লেকের ওপারে পাহাড়ের গা ঘেঁষে যেখানে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দেখল হিরণ যে সাদা রঙের আলখেল্লা পরা একজন মানুষ, যিনি নামাজ পড়ছেন। মানুষটি নামাজ পড়া শেষে সালাম ফিরালো। অমনি হিরণের চোখে মানুষটির দৃষ্টি আটকালো। যখন নামাজ পড়ার সময় হিরণের দিকে তাকালো, আর কি সালাম ফেরানোর সময় আটকালো। হিরণ ভাবছিল এত রাতে জঙ্গলের মধ্যে মানুষটি কিসের নামাজ পড়ছে। ভাবতে ভাবতেই হঠাৎ হিরণ দেখে মানুষটি নেই। সেই পরপর দুটি মানুষকে দেখল, একজনের সাথে একজন সাঁতরে লেক পার হচ্ছিল, আর একজন জঙ্গলের ভেতরে নামাজ পড়ছিল। হিরণ যাদেরকে দেখল তারা কারা, তারা কে, এইসব কোনো ব্যাখ্যা তার কাছে ছিল না। পরদিন খুব ভোরে হিরণকে অজ্ঞান অবস্থায় পায় তার পার্টনার। পরদিন খোঁজ খবর নিয়ে স্থানীয় মানুষদের কাছে জানা গেল রাতে এরকম অনেকেই অনেক কিছু দেখে।
হিরণেরও সেরকম একটা ব্যাপার হয়েছে এবং হিরণের কাজিন সিফাত এই ঘটনাটি আমাদের ইমেল করেছেন। সো ফয়েজ লেক নিয়ে এরকম অসংখ্য ঘটনা আছে, আমি বুঝতে পারছি। সেই ঘটনাগুলি যদি আপনার জানা থাকে, আপনি যদি স্টুডিওতে আসতে চান, অলওয়েজ ওয়েলকাম। আর আপনি যদি আমাদের লিখে পাঠাতে চান তাহলে অবশ্যই লিখে পাঠাতে পারেন bhootfm@radiofurti.fm। এছাড়া আপনি আমাদের SMS করে যদি আসতে চান জানাতে পারেন। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে আপনাকে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমরা আবারও ফিরে যাব আমাদের প্রথম অতিথির কাছে। ওকে, আপনার নামটা বলে আবার শুরু করবেন। অনেকেই হয়তো অনেকক্ষণ আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করেছি। সো আমার নাম কাইসার রহমানী। উনি এর আগে দুটো ঘটনা বলেছেন পরপর, তাই না? চাঁপাইনবাবগঞ্জের ঘটনা। চাঁপাইনবাবগঞ্জে আমার মূল ঘটনাটার আগে কি আরেকটা ঘটনা বলা যাবে? হ্যাঁ শিওর, আপনি বলতে পারেন। সেই ঘটনাটাও আমিও প্রত্যক্ষদর্শী। আমি এর আগেও বললাম যে আমি আর আমার ফুফাতো ভাই কাজিন তুহিন ভাই, আমার অনেক সিনিয়র, আমরা একসাথে এক ঘরে ঘুমাতাম। মানে ফুফাতো ভাই আমাদের সাথে থাকতেন। তখন আমি ক্লাস 8 অথবা 9 পড়ি। তো আমাদের বাড়িটা মাটির দোতলা, তার পাশে আবার একটা ছোট্ট কয়েকটা ঘর। তো আমাদের যেটা বাথরুম ছিল সেটার কোনো দরজা ছিল না, সেটা ছিল আপনার চট, মানে গ্রামে চট বলে ওটাকে আর কি, ওটা দিয়ে দেওয়া হয়েছিল ওটার উপরে বাথরুমে। তো আমি ঘরে, তুহিন ভাইয়া প্রায় রাত তখন 2:30-3টা এরকম হবে, উঠেছে বাথরুমে যাবে এই জন্য। ওকে, তো উঠে দেখে যে পানির শব্দ। তো উনি লাইট যেহেতু উনি অন করেছে, আমার ঘুম ভেঙে গেছে। তো উনি আবার ভাবলো যে মামি মানে আমার আম্মা অথবা আব্বা থাকতে পারে। তো উনি আম্মার কথাটা বেশি মনে করছে, মামি হয়তো আছে, এই জন্য আবার চলে আসছেন ওখান থেকে ঘরে। 10-15 মিনিট পরে আবার সেখানে গেছে, দেখেছে পানি পড়ছে। ওকে, তো উনি বিষয়টা খুব সহজভাবে নিয়েছে, আসছে। এসে আবারও প্রায় 15-20 মিনিট পরে গেছে, দেখেছে তখনও পানির শব্দ, পানি ব্যবহার করলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে। তারপরে এসে আমাকে বলছে যে কি বাথরুমে মনে হয় মামি গেছে অথবা মামা গেছে। মানে আমি জিজ্ঞেস করেছি যে কি ব্যাপার। তো এতক্ষণ লাগার তো কথা না, প্রায় 45 মিনিট 1 ঘন্টা হয়ে গেছে এরকম। তখন আমি রুমে বসা, তুহিন ভাইয়া ওই যে জানালার কথা বললাম, ওই জানালায় গিয়ে বলছে মামি মামি এভাবে ডাকছে। তখন আম্মা কথা বলেছে। আম্মা যখন কথা বলেছে তখন মানে তুহিন ভাইয়ের ফার্স্ট প্রশ্নটা মাথায় আসছে যে তাহলে ওইখানে কে, রহমানি যেহেতু রুমে, মামি রুমে, তো বলছে যে বাথরুমের লাইটটা জ্বালান তো। মানে শীত লাগে, বাথরুমের লাইটটা আমাদের ঘর থেকে, আম্মার ঘর থেকে যেত, আম্মা এটা দিয়েছে। তো লাইটটা দেওয়ার আগেই তুহিন ভাই আবার ওই রুম থেকে বাথরুমের ওইখানে গেছে। তো উনি দেখে কি এক মহিলা এবং মহিলার সাথে একটা 2-3 বছরের বাচ্চা, দুইজনই বাথরুম থেকে বের হয়ে তুহিন ভাইয়াও, মানে আমাদের আবার একটা গোয়ালঘর ছিল ওইদিকে, গোয়ালঘরটা ছিল, পরবর্তীতে গরুও ছিল না, গোয়ালঘরটাকে মানে আর ছিল না, যাতায়াত করা যেত গোয়ালঘরের ভিতর দিয়ে। কিন্তু যাতায়াত করা যেত, কিন্তু বাড়ির বাইরে আপনি যেতে পারবেন না, মানে একটা স্পেস আর কি বাড়ির ভেতরে। বুঝতে পেরেছি। তো ওইখানে মানে ওইদিকে ওনারা, মানে ওই দুইজন বাচ্চা এবং মহিলা দুইজনই দৌড় দিয়েছে। ওকে, দৌড় দেয়া দেখে তুহিন ভাইয়াও ওদের পিছনে দৌড় দিচ্ছে। একটা সময় মহিলাটা, মানে গ্রামের ভাষায় এটাকে ড্যানা বলে, বাহুটা, মহিলাটা ওই ছেলের এই বাহুটা ধরা মাত্র মানে ওইখান থেকে নিখোঁজ। মানে দুজন অদৃশ্য হয়ে গেছে। কিরকম? দুজন অদৃশ্য হয়ে গেছে একদম চোখের সামনে, একদম চোখের সামনে। তখন আমি আসছি, আম্মাও আসছে, আব্বাও আসছে, দিয়ে বললো যে এই ঘটনা। বাথরুমে গেলাম, বাথরুমে গিয়ে দেখলাম যে অনেকক্ষণ বাথরুম ইউজ না করলে দেখতে কিন্তু খুব ভালো লাগে, যে বাথরুম
বাথরুমে কোনো পানি নাই, শুকিয়ে গেছে পুরো জিনিসটা, পুরো বাথরুম শুকিয়ে গেছে, শুকানো মানে ওখানে কোনো পানির ব্যবহার হয়নি, কিন্তু পানির আওয়াজ পাওয়া গিয়েছিল। তো এবার আমার মানে এটা কিন্তু বেশ ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে যে আমার এসএসসি পরীক্ষার সময় আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে আমি ঢাকায় খালাম্মা খালুর কাছে মানুষ হয়েছি। এই পর্যন্ত আমি খালাম্মা খালু মানে আমার দেখাশোনা করেন। ওকে। তো আমি ঢাকায় আসার পর খুব অনেকদিন পর পর বাড়ি যাই। আর স্বাভাবিকভাবে আমি বাড়ি গেলে পড়াশোনা কম করি এবং আড্ডাটা বেশি দিই, এবং আমার বন্ধু বান্ধব প্রচুর, যে কারণে আম্মাও চায় না যে আমি বেশি বাড়ি আসি, মানে আমার জন্য যে ওখানে থাকলেই পড়াশোনা বেশি করবে। তো একবার আমি এই ঘটনা কিন্তু পাশে ব্র্যাকেটে লিখেছিলাম মারাত্মক। আপনারা একটু যারা শুনছেন এই মুহূর্তে আমি বলবো যে খুব খুব কনসেন্ট্রেট করবেন এই ঘটনাটার উপরে। ঘটনাটার ভেতরে একটা মানে কি বলবো যে ভয়াবহ একটা ব্যাপার আছে, এবং আপনারা এক জিনিস খেয়াল করবেন যে আজকে সবগুলো ঘটনার কাছাকাছি ধরনের। আমাদের যেটা প্রত্যেকবার মানে এই কোইন্সিডেন্সটা হয় যে প্রত্যেকটা ঘটনা একটু কাছাকাছি ধরনের। তোমরা শুনি। তো প্রথমে আমাদের গ্রামটার একটু বর্ণনা দিই যে চাঁপাইনবাবগঞ্জ জেলার লাস্ট স্টেশনটা হচ্ছে রহনপুর স্টেশন, মানে ওটার পরে ইন্ডিয়া। আমি গিয়েছি, আমি ওই দিক দিয়ে মানে ওই পুরো জায়গাগুলো আমার দেখা আছে, এই জন্য যে আমি ওই দিক দিয়ে একবার ইন্ডিয়া গিয়েছিলাম। আচ্ছা, হতে পারে। হ্যাঁ, তো আমাদেরটা লাস্ট স্টেশন, যার ফলে মানে আমাদের রহনপুর গ্রামে অসংখ্য পাগল দেখা যায়। মানে সম্ভবত ট্রেনে উঠে যাওয়ার পর ট্রেন আমাদের এখানে তো অনেকক্ষণ থাকে, ট্রেন 1-2 দিন থেকে যায়। যখন দেখে যে চলছে না তখন হয়তো তারা নেমে পড়ে, যার কারণে মানে বিচিত্র রকমের পাগল কিন্তু মানে 2-1 মাস পর পরই সেখানে দেখা যায়। তো রহনপুর বড় বাজার যেটা, সেখানে একজন পাগল ছিলেন, ওর নাম হচ্ছে সামু পাগল। আমরা স্থানীয়ভাবে তাকে সামু পাগল বলি। তো সামু পাগল ওর হচ্ছে যে পাগলরা সাধারণত একটু অপরিষ্কার হয়, এবং মানে চুল অপরিষ্কার হয়, দাড়ি অপরিষ্কার করে না ঠিক মতো। কিন্তু ওটার সে বিপরীত ছিল। আচ্ছা, সুদর্শন ছিল চেহারা, মানে ফর্সা, মুখ ভর্তি কালো দাড়ি, আর চুলও অনেক ঘন এবং খুব বড় না, কিন্তু মানে ঘনত্বের কারণে মনে হতো যে অনেক বেশি চুল। এবং আমি দেখেছি ওনাকে যে উনি বসতো মুনি ঋষিদের মতো, মানে চাল চলনে একটা আভিজাত্য ছিল। এবং মানে পাগলরা পাগলামি করতো, ও কিন্তু পাগল, কিন্তু পাগলামি করতে আমি কখনো দেখি না। রহনপুর বড় বাজার যেটা, মানে বাজার একটা, ওই বড় বাজারে সিলেক্টিভ 5 থেকে 6টা দোকানে সে নিয়মিত বসতো, আর ওখানেই থাকতো, ওখানেই ঘুমাতো। বাজারের যে ছাউনিগুলো, যে দোকানগুলোতে বসে থাকতো, তো বসতো। আবার মুনি ঋষিরা ধ্যান করে যেভাবে, ঠিক ওইভাবে বসতো, আর বিড় নিজে নিজে কি বলতো। আর সিগারেট খেত খুব, সবসময় হাতে দেখতাম সিগারেট। ওই নির্দিষ্ট কয়েকজন লোকের কাছে চাইতো কিছু, কেউ দিলে খেত, না দিলে খেত না, এবং উপদ্রব করতো না সে। ওকে, এই কারণে তাকে মোটামুটি এখনো আমার মনে হয় যে সবাই খুব বেশ সমাদর করে, বা সবাই তাকে পছন্দই করে বলা যায়। তো আমি আব্বার মৃত্যুর পর খালু আমাকে ঢাকায় নিয়ে চলে আসে। আমি ঢাকার বিসিএসসি কলেজে ভর্তি হই। একবার প্রায় 1 বছর পরে আমি বাড়ি এলাম। ওকে, বাড়ি যাওয়ার পরে নাইট কোচে বাড়ি গেছে, সকালবেলা পৌঁছেছে, রেস্ট নিয়ে বিকেলবেলা বের হয়েছি। বিকেলবেলা বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা, এবং আমি মানে এখন পর্যন্ত এখনো বাড়ি গেলে আম্মার প্রচন্ড বকা খাই এবং প্রচুর রাত করি, মানে রাত হয়ে যায়। তো তখন আড্ডা দিতাম। আমাদের ওখানে একটা সিনেমা হল আছে, মুক্তাশা সিনেমা হল। ওই সিনেমা হলে আমরা প্রত্যেক মানে বন্ধুরা আড্ডা দিই সবাই, এবং রাত হয় অনেক। তো একদিন আড্ডা দিতে দিতে প্রায়, এটা হচ্ছে 2000 সালের ঘটনা। 2000 সালের ঘটনা। তখন আমি কলেজে 2য় বর্ষে পড়ি। আচ্ছা। তো
আড্ডা দিলাম অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমি বাড়ি যাব। রহনপুরের সবচাইতে সুন্দর এবং বড় কবরস্থানটা হচ্ছে খড়মোড় এলাকায়। খড়মোড় মানে ওইখানে এক সময় খড় ছিল, মানুষজন বসবাস কম ছিল, ওই গবাদি পশু গরু ছাগল যে জেলখানা যেটা সেটা খড়, তো এই জন্য ওই জায়গাটার নামকরণ খড়মোড়। তো এই খড়মোড়ে আমাদের নতুন বাড়িটা, ওই বাড়িতে আমরা এখন থাকি। তো ওই সবচেয়ে সুন্দর বড় কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব, এবং কবরস্থান সম্বন্ধে আর যা যা থাকে যে খুব ভয়ঙ্কর এটা সেটা আমাদেরটা সেটা না, আমাদেরটা হচ্ছে খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব চমৎকার একটা কবরস্থান। তো ওইখান থেকে আমার বাড়ি যেতে হেঁটে যেতে 5 মিনিট লাগে। আচ্ছা, ওইখান দিয়ে যেতে হয়। তো রাত 12:30 1টা প্রায় বেজে গেছে আড্ডা দিতে দিতে। আমি যাচ্ছি, আমি গেলাম কবরস্থানের পাশ দিয়ে। তো সামু আসছে, সে নির্দিষ্ট কয়েকজনকে যে পছন্দ করতো, তো ওর মধ্যে আমি একজন ছিলাম। আচ্ছা, তো সামু এসে বলছে যে টাকা দে। আমি আবার তুই বলতাম ওকে, তুই বলতাম, আসলে বলাটা আসলে ঠিক না, বলতাম কেন জানি। বলছে যে টাকা দে। তো আমার তাকে ভালো লাগতো, কারণ সে একটা পাগল, কিন্তু এই যে মুনি ঋষিদের মতো চলাচল, কোনো পাগলামি করে না, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দীর্ঘদিন থেকে তাকে দেখে আসছে ছোটবেলা থেকে, প্রায় 20 বছর একই জায়গায় ছিল, যার ফলে একটা মায়া মমতা কাজ করে তার প্রতি। আমি অনেকদিন পরে বাড়ি গেছি, আমি দিলাম টাকা দিয়ে পরের দিনও বিকেলবেলা বের হয়েছি, 1টা-2টা পর্যন্ত ঘুমাই, কাজ থাকে না তো বাড়িতে গেলে কোনো। আর আম্মাও বকাঝকা তখন একটু কম করে, ভাইয়া একটু বকাঝকা করে। তো আবার আড্ডা দিয়েছি, ঘোরাফেরা করেছি। তা আমার কোনো বন্ধুর বাড়ি মানে খোয়াড় মোড়ে না, বিভিন্ন জনের বিভিন্ন জায়গায়। ওকে, তো আমি আবার বাড়ি আসছি 12:30 1টা। আর তখন কবরস্থানটা মানে এখন সেটা বাউন্ডারি দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত লাইট লাগানো হয়েছে, তখন এটা ছিল না। ওকে, এবং ওইখানকার মোড়টাতে অনেক ক্লিনিক হয়েছে এখন, তো ক্লিনিক গুলো ছিল না, একদম ফাঁকা জায়গা ছিল ওটা। আমি আসছি, আস্তে কবরস্থানের পাশ দিয়ে আসছি, আবার সামু আসছে। সামু এসে বলছে যে টাকা দে। আমি কিছু মনে করিনি, আমি দিলাম, চাইতে পারে, স্বাভাবিক। বাসায় চলে গেছে, বাড়িতে চলে গেছে। ভাইয়া বকাঝকা করলো, আম্মারও একটু ঝামেলা হয়, কারণ রাত্রেবেলা আবার আম্মাকে উঠাতে হয়, আমার আম্মা খাবার দেয়। ওকে, পরে 2-1 দিন আসছি, কোনটা 2-1 দিন আমি আর দেখি নাই তাকে। তারপরে একদিন আমি আসছি, এসে ঠিক কবরস্থানটার পাশ দিয়ে যাচ্ছি, তখনও 1টা-1:30 বাজে। তো মানে কান্নার আওয়াজ, এই হু 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 করে কান্নার আওয়াজ। তো আমি চিন্তা করলাম যে এখানে মানে কাঁদছে কে। তো দেখলাম যে সামু, ওই এখন যেখানে গেটটা বানানো হয়েছে ওর পাশে, সে ওই মানে জড়সড় হয়ে বসে কাঁদছে। তা আমি আবার তার পাশে গেছি। পাশে গিয়ে আমি বলছি যে কি ব্যাপার, কাঁদছিস কেন? তো ও কিছু বললো না, ও কিছু না বলে আমি যেদিক দিয়ে আসছি সেই দিকে চলে গেল, মানে বাজারের দিকে গেল। আমি আবার ওর বিপরীত দিকে আমার বাড়ি। আমি আর কিছু বললাম না, আমি তখন আমার বাড়ির দিকে যাচ্ছি। তো একটা কাঠের মিল আছে আমার বাড়ির সামনে, তো ওটার কিছু দূর আসা মাত্র হঠাৎ দেখি সে আবার আমার সামনে। আমি আবার একটু অবাক হলাম যে কি ব্যাপার, ও চলে গেল, এখন আবার সামনে আসলো। অবাক হয়েছে, কিন্তু প্রশ্ন জাগে নাই মনে, কারণ সব বিষয়গুলো আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। সে বলছে যে আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটা সাদা চাদর দিতে হবে। তো আমি সাদা চাদর, ঠান্ডা, তখন গরমের সময়। তো আমার মানে এখন যেটা মনে হয়, যেমন একটু আগে যে গল্পটা বলছিলাম যে ওই মহিলার হাসি, তো শামুর চোখ দুইটা মানে কেমন একটা মমতা, মানে
সে চাচ্ছে, তো চোখ দুটো আমার খুব মনে পড়ে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে দিব, যা, ঠিক আছে দিব বলে আমি বাড়ি চলে গেলাম। তারপরের দিন বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আমার বন্ধু রাজু, তাজ, এরা সবসময় আড্ডা দিই একসাথে, বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার সময় বলছি যে আবদারটার কথা বললাম সামুর, যে সামুর সাথে এরকম দেখা, 2 দিন টাকা দিলাম, এখন আবার ওর নাকি ঠান্ডা লাগছে, সাদা চাদর নেবে। এই কথা বলা মাত্র ওরা হাসতে লাগছে। তো মানে আমি কিছু বুঝে উঠতে পারছি না, প্রচন্ড হাসছে তারা, যে কি ব্যাপার, আমি হাসছিস কেন? তো ওরা ফাজলামি করতে শুরু করলো আবার, যে কি চাইছে তোর কাছে? আমি বললাম যে চাদর। কত টাকা দিয়েছিস তুই? আমি কত টাকা দিয়েছিলাম মনে নাই আমার, বললাম যে হ্যাঁ দিয়েছি, এটা সেটা। ওরা আরো হাসছে। তো আমি যখন সিরিয়াস হলাম যে কি ব্যাপার, মানে ঘটনাটা কি বল, তখন বলছে যে শামু তো প্রায় 7-8 মাস আগে মারা গেছে। তো মানে এই কথা শুনে মানে আমিও বুঝতে পারছি না যে মানে ওরা কি আমার সাথে তাহলে কি ফাজলামি করছে নাকি। সেটাই, কারণ আপনার সাথে সামুর তার আগে কয়দিন দেখা হয়েছে? মোট আমার মোট 3বার দেখা হয়েছে, এবং 2বার টাকা চেয়েছে, 1বার চাদর চেয়েছে। মাঝখানে শুধু 2 দিন দেখা হয় নাই তার সাথে আমার, মানে 4-5 দিন। প্রত্যেকবার কি গোরস্থানের সামনে দেখা হয়েছিল? প্রত্যেকবার গোরস্থানের সামনে, এবং লাস্টে একবার যে কিন্তু আমি তাকে গোরস্থান থেকে আসতে দেখিনি। আচ্ছা, মানে তার আশাটা হয়েছে হঠাৎ, সে কোথা থেকে কোন দিক থেকে আসছে এটা আমার মনে হয়নি। আর মনে হয়নি এই কারণে যে একটা পাগল মানে আসতেই পারে, আমার কাছে সেটা মনে হয়েছে। তো ওরা যখন বললো যে মানে শামু মারা গেছে, তখন আমি আমার ঘটনাটা মেলাতে পারলাম না, তখন আমি মানে কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে বিষয়টা আসলে আমার সাথে এই ঘটেছে। তো আমি তাদেরকে ঘটনা খুলে বললাম। ওদের মধ্যে হয়তো কেউ বিশ্বাস করলো, কেউ করে নাই। কিন্তু এখন পর্যন্ত আমি যখন মানে যাই বাড়িতে, তো অনেকেই নাকি, আমি নিজেও শুনেছি, আমাদের এক কাকা আমাদের এই পাড়ার, উনিও বলেছেন আমাকে যে শামুকে নাকি মানে ওকে দাফন করা হয়েছে আমাদের কবরস্থান, মানে রহনপুর কবরস্থানে, খড়মোর কবরস্থানে। তো দেখা যায় নাকি যে শামু ওই কবরের ওপরে বসে জিকির করছে। আচ্ছা, তো এই ঘটনাটা মানে আমিও চাই যে এটা কেউ যদি ভুল প্রমাণ করে দিতে পারতো আমাকে, যে না তুমি ভুল দেখেছো, বা তোমার এই জিনিসগুলো ঘটেনি আসলে, হ্যাঁ, যে আসলে আপনি অনেক খুশি হতেন। আমিও অনেক খুশি হতাম যে আমার ভয় লেগেছে বা আমি খুব ভয় পেয়েছি বা আমার খুব খারাপ লেগেছে তা না, আমার ভালো লেগেছে যে একটা মানুষ দেখা দিয়েছে আমার কাছে কিছু চেয়েছে, আমার সেটা মানে ভিতরে ভালো লেগেছে। কিন্তু যখন মানুষ বলে যে না এসব কিছু না, এটা তুমি ভুল দেখেছো, এখন দেখেছি তো আমি, বুঝবেন আপনি, মানে একদম আপনি কি করে বুঝবেন যে আমি ভুল দেখেছি না ঠিক দেখেছি? দেখেছি তো আমি, এবং আমি দেখেছি, আমি শামুকে দেখেছি এবং সে এসেছে। এবং আমিও চাই যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে যে না আসলে তুমি দেখোনি, কারণ আমার কাছে তো এখন এটা রহস্য হয়ে আছে যে কেন আপনি একদমই বিলিভ করতেন না ব্যাপারগুলো যে এরকম হতে পারে বা এর ধরনের কিছু। সুতরাং এমন না যে মানে একটা জিনিস পরপর 3বার ঘটেছে আপনার কাছে, এবং আপনি জানতেন না যে লোকটা জীবিত না মৃত। হ্যাঁ, আমি জানতাম না, কারণ হচ্ছে যে একটা পাগল বেঁচে আছে না মারা গেছে, এটা একটা বন্ধুদের আড্ডার ভিতরে এটা একটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তো যখন আমি শুনলাম যে প্রায় 7-8 মাস আগে শামু মারা গেছে, তখন মানে আমি ঠান্ডার হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব হলো। আমি কি বলবো, মানে বোঝাতে পারছি না যে এটা কি করে সম্ভব। যদি আসলে প্রত্যেকের জীবনে এরকম একটা করে ঘটনা ঘটতো, তাহলে হয়তো বোঝানো যেত যে না ভাই যা দেখেছি, মানে এটা বলে বোঝানো যাবে না। মানে অ্যাকচুয়ালি অনেকে হয়তো এরকম ভাবে বলেন, এই ধরনের কোয়েশ্চেন করেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা কাউকে বিশ্বাস করতে তো বসিনি, তবে সত্যি কথা কি যে আমরা কোনো কিছু চোখ দিয়ে না দেখলে আসলে বিশ্বাস করতে আমাদের ঝামেলা হয়। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি আমার সামনে উনি বসে এতক্ষণ সেই ঘটনাটা বলছিলেন, আমার একদম সামনে। সুতরাং যদি তিনি মানে
হিসেবেই বলতেন তাহলে হয়তো বোঝা যেত, কারণ এক্সপ্রেশন গুলো খুব অদ্ভুত টাইপের ছিল। এবং আপনার সাথে নিশ্চয়ই সুসম্পর্ক ছিল এবং কয়েকজন মানুষের মধ্যে আপনি একজন পরিচিত মানুষ, মানে খুবই কাছের মানুষ ভাবতো আপনাকে। এবং রাসেল ভাই আমি মানে একটা কথা বলতে চাই যে আমার দাদা একজন পণ্ডিত মানুষ ছিলেন এবং উনি একটা স্কুলের প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন এবং উনি ঘোড়ায় চড়ে স্কুলে যেতে আগের মানুষ যেটা করতো, অনেক লম্বা ছিলেন এবং হাদিস কোরআন এই সমস্ত সবকিছু ওনার পবিত্র কোরআন ওনার নখদর্পণে ছিল, মানে এতটা উনি মানে ইসলাম নিয়ে থাকতেন। আমার দাদাকে দেখতাম যে উনি ঘুমিয়ে আছেন, শুয়ে থাকতে থাকতে হঠাৎ মানে থাপ্পড় মারছেন এভাবে শূন্যে, আচ্ছা, বা লাথি মারছেন শূন্যে। জিজ্ঞেস করতাম দাদা কি হয়েছে, বলছে ওরা আমাকে খুব ঝামেলা করে, আমাকে খুব জ্বালায়। মানে কে জ্বালায়? জিনরা জ্বালায়, এই জন্য উনি মার দিয়ে সরাচ্ছেন। আমার কাছে যেটা প্রশ্ন হলো যে আমার দাদা বা আমার মা বা আমার চাচি আমাকে কেন একটা ভুল জিনিস বলবেন বা কেন একটা মিথ্যা কথা বলবেন যে আমি এটা দেখেছি, যে আমি দরজা খুললাম আমার দাদা ঢুকলো, পিছন দিকে গিয়ে দেখে যে না দাদা ঢুকে নাই, এটা আমার চাচি আমাকে কেন বলবে? ভেরি ট্রু। রিপন এবং পীযূষ আমাদের এসএমএস করেছেন এবং তারা বলছেন যে আচ্ছা তাসবির এসএমএস করেছেন ফ্রম রাহানপুর এবং তিনি বলছেন ঘটনা অনেক ক্রিটিক্যাল। যে ঘটনাটা আপনি বললেন সেই ঘটনাটা আসলে অনেক ক্রিটিক্যাল ঘটনা এবং তারা বললেন যে সামু পাগলা অনেক ভালো ছিল, তার মানে উইচ ইজ মানে কি বলবো যে সত্যি যে ব্যাপারটা সেটা আরো একবার বুঝে নেন আপনারা সবাই। এবং তিনি বলছেন থ্যাংক মানিক ভাইয়া। আমার মানে আমাকে ওখানে মানিক নামে সবাই চেনে, তো ওখান থেকে এসএমএসটা এসেছে তাসবির নামে কেউ একজন এসএমএস করেছেন এন্ড তিনি বলেছেন যে ঘটনা তাকে নিয়ে যে ঘটনাগুলো সে ঘটনাগুলো আসলে ক্রিটিক্যাল এবং সামু পাগলা যে অনেক ভালো ছিল সেটা তিনি বলছেন। সো সবকিছু আসলে এরকম ভাবে উড়িয়ে দেওয়া যায় না, সবকিছু উড়িয়ে দিতে নাইও। মানে আমার যেটা মনে হয় যে আপনার বিশ্বাস অবিশ্বাস যাই হোক না কেন এটা আসলে কোনো তর্ক করার মতো বিষয় না। আমি শুধু এটুকু বলবো যেটা সত্যি না মিথ্যা এই বিষয়টা নিয়ে তর্ক করার কিছু নাই। আসলে আপনার ইচ্ছা হলে আপনি বিশ্বাস করবেন, না ইচ্ছা হলে বিশ্বাস করবেন না, এবং বিশ্বাস করা বা বিশ্বাস না করাটাও কিন্তু জরুরি না। ব্যাপারটা হচ্ছে আপনার যদি জানতে ইচ্ছা করে আপনি জানলেন। হ্যাঁ, মানে আমি কিন্তু কোনোদিন আপনার এই প্রশ্নের উত্তর দেবো না যে আমি বিশ্বাস করি কি বিশ্বাস করি না, সেই প্রশ্ন এখানে আসছে না। সো ব্যাপারটা এরকমই আর কি। যাই হোক, আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনি শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজটা লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে। অ্যান্ড রিয়েলি আপনাদের থ্যাঙ্কস জানাচ্ছি যে বছরের শুরুর দিনটাতে আপনারা সবচাইতে বেশি মানুষ যে শুনছেন আপনাদের এসএমএস দেখে বুঝতে পারছি আমরা সেটা। আমি দেখতে পাচ্ছি এখন আমাদের এসএমএস করেছেন শিমুল এবং তিনি বলেছেন যে আচ্ছা সামু কি ইসলামিক শরিয়ত মতে চলতেন কিনা তিনি এটা জানতে চেয়েছেন। ব্যাপারটা হচ্ছে মানে সামুকে আসলে ধর্ম পালন করতেন কিনা এটা জানতে চেয়েছেন, যে সেটা ইসলাম হোক বা হিন্দু হোক যাই হোক না। উনাকে কখনো দেখি নাই মন্দিরেও যেতে কিংবা মসজিদেও যেতে। ম্যাক্সিমাম সময় দেখতাম যে চুপচাপ ওই মুনি ঋষিরা যেভাবে বসে সেভাবে বসে নিজের সাথে নিজে কথা বলছে। ওকে, সেটাই স্বাভাবিক যে একজন মানুষ যাকে সবাই পাগল হিসেবে জানে তার পক্ষে আর এর চাইতে মানে কি বলবো যে অন্য কোনো স্পেসিফিক কোনো কিছু করার প্রশ্ন খুব একটা বেশি আসছে না। পিয়াল লিখেছেন আমাদেরকে, পিয়াল এসএমএস করেছেন এবং আবির আমাদের এসএমএস করেছেন, আলম এসএমএস করেছেন, আলিফ এসএমএস করেছেন, রুমি এসএমএস করেছেন আমাদেরকে, তুবা এসএমএস করেছেন, জামান, তারপরে স্বাধীন, মামুন এসএমএস করেছেন আমাদেরকে, তাশিক এসএমএস করেছেন, শিমুল, সাইফ সহ আরো অনেকে। সো সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি আরো একবার এসএমএস পাঠানোর জন্য। এবং এসএমএস গুলো হয়তো পড়া হচ্ছে না, কিন্তু সেই এসএমএস গুলো সযত্নে আমাদের কাছে সংরক্ষিত থাকবে। এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, এটা আপনি একদম পুরোপুরি ধরে নিতে পারেন। আমি আরেকটা ঘটনা একটু আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমাদের একজন এসএমএস করেছেন এবং তার নামটি হচ্ছে, তিনি যেটা বলছেন যে সোহেল নাসিরাবাদ চিরাগং থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন রাসেল ভাই আমি আপনাকে এবং সুমন ভাই, সাকিব ভাই, জিবরান ভাই, ভূত এফএম এর সংশ্লিষ্ট সবাই এবং সকল লিসনারদের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম সোহেল, চট্টগ্রামে থাকি। ভূত এফএম আমার প্রিয় একটি অনুষ্ঠান, অনেক ভালো লাগতো শুনতে, অনেক ভালো লাগে শুনতে, খারাপ লাগে যখন অনুষ্ঠানটা শেষ হয়ে যায়, আর অপেক্ষায় থাকি কখন ফ্রাইডে নাইট আসবে। আরো ভালো লাগতো যদি অনুষ্ঠানটা সপ্তাহে 2 দিন প্রচার করা যেত। যাক, সে কথা আমি ভূত এফএম বিষয়ক ব্যাপারগুলোতে
করতে অনেক কৌতূহলী। আজকে আমার জীবনে পর্যায়ক্রমে ঘটে যাওয়া কিছু এক্সপেরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে চাই। আমি তখন ক্লাস 8-এ পড়ি, থাকতাম নারায়ণগঞ্জের মিশন পাড়াতে একটা দোতলা বাড়িতে। বাড়িটার 3 দিকটা ছিল বড় বড় কচুরি পানাওয়ালা পুকুর। ওই সময় নারায়ণগঞ্জে পুকুর বেশি ছিল। দোতলা বাড়িটার পাশের ফ্ল্যাটে ছিল একটি ফ্যামিলি। ভদ্রলোক ছিলেন ব্যাংকার, ওনার 3 মেয়ে 1 ছেলে। ছেলেটা আমার সাথে একই ক্লাসে পড়তো। আর ভদ্রলোকের ওয়াইফ ছিলেন রোগাটে গড়ন, ফর্সা গায়ের রং, কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিলেন। ওনার আচরণে সেটা প্রকাশ পেত। উনি আমাকে খুব আদর করতেন, যেহেতু আমি ওনার ছেলের বন্ধু ছিলাম। উনি বিনা কারণে হাজবেন্ডের সাথে প্রায় ঝগড়া করতেন। আচ্ছা, তো আর অনেক রাত পর্যন্ত ছাদে উঠে বসে থাকতেন। আমরা প্রায় গভীর রাতে ওই বাড়ির ছাদে জুতো পায়ে দিয়ে ছাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কারো দৌড়ে যাওয়ার শব্দ শুনতাম। মনে হতো একসাথে অনেকে খটখট শব্দ করে সারা ছাদে দৌড়ে বেড়াচ্ছে। ছাদে কোনো রেলিং ছিল না। একদিন মাকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে উনি বলেন, ওখানে খারাপ কিছু আছে, ছাদে কখনো যাবে না। কিন্তু আমার কৌতূহলী মনে প্রশ্ন দেখা দিল, যদি আন্টি অনেক রাত পর্যন্ত ছাদে থাকতে পারেন তাহলে আমি গেলে কি হবে? একদিন অনেক রাত পর্যন্ত পড়ছিলাম, রাত 12টা। পড়তে পড়তে ঘুম আসছিল। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বাসার সবাই ঘুম। হঠাৎ খেয়াল হলো সিঁড়ি দিয়ে ছাদে গিয়ে দেখি আন্টি ছাদে আছে কিনা। যদি থাকে কিছুক্ষণ গল্প করব। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখি আন্টি ছাদের এক পাশে, যেখানে উনি প্রতিদিন বসে থাকেন পুকুরের দিকে মুখ করে, ওখানটায় বসে আছেন, চুলগুলো পিঠের উপরে ছড়ানো। ছাদে চাঁদের যথেষ্ট আলো ছিল। আর আন্টি যেহেতু ফর্সা, ওনাকে আমি একটু দূর থেকে ভালোভাবেই দেখা যাচ্ছিল। আমি কাছে না গিয়ে একটু দূরে থেকে ডাকলাম, আন্টি কি করেন আপনি? বাসা যাবেন না? উনি আমার দিকে না তাকিয়ে বলেন, পরে যাব। আমি ওনার ছেলের কথা জিজ্ঞেস করলাম, আন্টি আজাদ কি পড়ছে না ঘুমিয়ে গেছে? উনি এবারও আমার দিকে না তাকিয়ে বললেন, মনে হয় ঘুমাচ্ছে। কিন্তু আন্টির কথাগুলো মনে হচ্ছিল অনেক ভারী স্বরের আর অনেক জোরে কথা বলছিলেন। আমি একটু চুপ করতেই এবার উনি আমার দিকে মুখ ঘোরালেন, আবারও একই স্বরে, এত রাত্রে তুই ছাদে আসছিস কেন? তাড়াতাড়ি ঘরে যা। আমি ওনার কথা শুনে হয়তো ততটা ভয় পাইনি, কিন্তু ভয় পেয়েছিলাম ওনার চোখ দুটো দেখে, রীতিমতো অজ্ঞান হবার মতো। দেখলাম ওনার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, মনে হচ্ছিল চোখ দিয়ে আগুন বের হবে। আমি দৌড়ে বাসায় চলে আসি। সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন মাকে ঘটনাটা বললাম। মা অনেক বকলেন। একদিন সুযোগ বুঝে আন্টির ছেলেকে কথাটা বললাম। সে বলল তার মাকে নাকি জিনে ধরেছে এবং জিন নাকি তার মাকে রাতে ছাদে নিয়ে বসিয়ে রাখে, এবং জিন শব্দের সাথে পরিচিত হবার সৌভাগ্য তখন তার হয়নি। কোনো এক দিন বাড়িওয়ালার কাজের মেয়েটা বড় মাছ কাটছিল। মেয়েটার বয়স হবে আনুমানিক 22-23। হঠাৎ তিনি দেখলেন যে মাছটাকে বটি দিয়ে না কেটে ধুপ ধুপ আওয়াজ করে কোপাচ্ছে। এমন সময় সে মাছটাকে একসময় কুচি কুচি করে ফেললো। এরপর সে মাছ কাটা রেখে চুল খোলা অবস্থায় নাচানাচি করতে লাগলো, কখনো গান গাইতে লাগলো। এরকম অদ্ভুত 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 সব ঘটনা শুরু করলো সে। এবং একজন এই ধরনের কিছু ঘটনা সেই বাসায় ঘটতো তিনি উল্লেখ করেছেন। এবং সেই বাসাতে যখন কি বলবো যে তাকে সবাই বাড়িওয়ালা এবং কয়েকজন বয়স্ক মহিলা তাকে একসময় সে হচ্ছে কি বলবো জ্ঞান হারিয়ে ফেলে, এবং বাড়ির সবাই তাকে হচ্ছে ওই যে জুতা বা ঝাড়ু এই সমস্ত দিয়ে পেটাতে শুরু করে। এরকম ধরনের ঘটনা সেই বাড়িতে ঘটতো। এবং ব্যাপারটা হচ্ছে এরকম অনেক ঘটনাই তিনি গল্পটা ছিল অনেক বড়, আজকে অত সময় নেই, আমি শেষ করবো হয়তো অন্য কোনো একদিন। তার আগে আমাদের যেহেতু গেস্ট আছে, আমরা গেস্টের কাছে ফিরে যাই। এই ঘটনাগুলো তার সাথে ঘটেছিল। আমি দেখলাম যে ঘটনাটা শেষ হওয়ার আগে আরেকটা নতুন ঘটনা শুরু হয়েছে। আপনার একটা ঘটনা আছে কক্সবাজার নিয়ে, আপনি বলছিলেন। আপনার নামটা আরেকবার বলবেন? আমার নাম দেবাশিস পঙ্কজ। রাইট, পঙ্কজ, আপনার কিছু ঘটনা আছে, আমরা সেই ঘটনাগুলো খুব সংক্ষিপ্ত আকারে ছোট ছোট করে শুনতে চাই। তো ঘটনাটা হচ্ছে প্রায় 2 বছর আগের ঘটনা। আমি কক্সবাজার যাই। তো যাওয়ার পরে আমি একা যাই ওইবার। তো একটা সিএনজি নিয়ে বের হই। বের হওয়ার পরে ওই হিমছড়ির দিকে যে এইটা আছে, রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আচ্ছা, আমি খালি একটা কথা বলবো যে ওই ঘটনাটা শেষ করে দিই আমি, যে কাজের মেয়েটাকে যখন পেটাতে শুরু করলো, কাজের মেয়ে কিছু কিছু গেস করতে পারতো। যেমন বাড়িওয়ালার বড় ছেলের বউ প্রেগনেন্ট ছিল। হ্যাঁ, বাড়িওয়ালার বড় ছেলের বউ প্রেগনেন্ট ছিল, এবং তিনি একদম জাস্ট সেই কাজের মেয়েটাকে বলে দিয়েছিল যে আপনার নাতনি হবে। এবং বেশ কিছু, এবং তারপরে দেখা যায় যে অজ্ঞান হওয়ার পরে যখন সে জাগতো আবার, তখন কিছু বলতে পারতো না, এবং সে বললো আমার কি হয়েছিল, খালা গায়ে এত ব্যথা কেন, এরকম টাইপের। এবং সেই মেয়েটার কথা ঠিক হয়েছিল, এবং সত্যি সত্যিই তার ছেলের তার নাতনি হয়েছিল আর কি। তো এই ব্যাপারগুলো খুব মিরাকল, এই ব্যাপারগুলো ঘটে মানুষের জীবনে, কোনো উত্তর নেই, কেন ঘটে আমরা জানি না। শুরু করি আমরা আবার। তো আমি ওইবার কক্সবাজারে একা যাই।
তো যাওয়ার পরে ওই 4টার দিকে আমি হিমছড়ির দিকে একটা সিএনজি নিয়ে যাই। তো যাওয়ার পরে ওই হিমছড়িতে কিছুক্ষণ স্টে করার পরে প্রায় যখন সন্ধ্যা হয়ে আসছিল তখন আমি ব্যাক করি ওই সিএনজিতেই। তো ওটা রিজার্ভ করা ছিল। তো ব্যাক করতে করতে আমি ছবি তুলতেছিলাম, ওই সিএনজি রানিং কিংবা দাঁড়ানো এইভাবে ছবিগুলো তুলতেছিলাম। ওকে। তো মানে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার আগে, মানে কক্সবাজার যে কলাতুলি একটাই আছে বিচটা আছে, ওইটার 2 থেকে 2.5 কিলোমিটার আগে মানে একটা জায়গায় আমি সিএনজি দাঁড়া করাই। তো দাঁড়ানোর পরে নামার পরে ওই জায়গা থেকে সি বিচটা অনেকটা দূরে, মানে ক্যামেরায় ভালোভাবে মানে অনেক জুম না থাকলে ওই সি বিচের ছবিটা তোলা যায় না রাস্তা থেকে। তো ওই জায়গায় আমি একটা ছবি নেওয়ার পরে মানে আমি জাস্ট ওইটা করছি যে মানে সি বিচের ছবি তুলছি এরকমই। তো ওইটা নিয়ে আসার পরে আমি ঢাকায় চলে আসি। আচ্ছা। তো আসার পরে ওই এটা ছবিটা আমি দেখি কম্পিউটারে, যখন এডিট করার জন্য আমি দেখি, তো দেখার সময় দেখি যে ওই জায়গায় একটা কাঠের গুঁড়ি আছে, তো আরেকটা মানুষের মতো অবয়ব, মানে একটা মহিলার মতো কিংবা মেয়ে যেটাই বলা যায় ওই রকম একটা কিছু। ওকে। তো আমি মানে এই করতে পারি না যে ওই সাইটে এই সন্ধ্যায় যে টাইমে মানে জোয়ার আসে যে ওই টাইমটা, ওই এত দূরে একটা সি বিচ একটা মেয়ে একা দাঁড়ায় থাকবে কিভাবে, আর রাস্তার অপোজিট সাইডে একবারে খারাপ পাহাড়, ওই সাইডে কোনো কিছু মানে মানুষ ওঠাও সম্ভব না। এক হয় আপনার ইয়েতে রোডে উঠতে হবে, রোডে ওইটা 2-2.5 কিলোমিটার মাঝখানে যারা ওইদিকে চলাচল করছে তারা জানে যে ওইদিকে কোনো বাড়ি ঘর নাই। একটা মেয়ে একা কেন একা ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, এটা আমার কাছে মানে আমি দেখার পরে রাত্রে দেখছি, এখন পরে মানে কি বলবো ভয় লাগছে আমার কাছে ওইটা। আপনি যদি পারেন তাহলে আমাদের ছবিটা ভূত এফএম এর যে কি বলবো যে ভূত এফএম এর যে গ্রুপ আছে সেখানে ইচ্ছা করলে, আবার রেডিও ফুর্তির যে পেজ আছে সেখানে আপনার ইচ্ছা করলে আমি ছবিটা নিয়ে আসতে চাইছিলাম, বাট আমার মনে ছিল না ছবি। আপনি আপলোড করে দিতে পারেন যে কোনো সময়, কোনো সমস্যা নেই, আপলোড করবো। ওকে। সো আপনার কি আরো ঘটনা আছে? হ্যাঁ, আরেকটা ঘটনা আছে, লাস্ট 2-3 দিন আগের ঘটনা এটা। পাওয়া একদম টাটকা। হ্যাঁ, ওইটা আমি বসুন্ধরার পিছনে একটা বাসায় থাকতাম। তো থাকার পরে ওই মানে আমার যে রুমটা আমার মেসের মতো, তো সবাই রুম নিয়ে থাকতো। তো ওই সাইডের রুমে যে থাকে সে মানে এই করছে, দেখছি জিনিসটা যে মানে আমাদের ঘর থেকে বের হওয়ার পরে সাইডে একটা মানে সোজা আছে, সিঁড়ি আছে, তো এটা কেউ ইউজ করে না, অন্য সাইডে একটা সিঁড়ি আছে ওইটা ইউজ করা হয়। তো এটা কেচি কেটে সবসময় তালা লাগানো থাকে। আচ্ছা। তো রাত্র 2টা না 3টা উনি বের হয়েছে, বের হওয়ার পরে দেখে যে মানে লাইট নেই ওই জায়গায়, যে একটা লোক মানে নেমে যাচ্ছে। আচ্ছা। তো নেমে যাওয়ার সময় ওই যে কেচি গেটটা যে আছে ওইটার মানে একবারে ক্রস করে চলে গেছে, বাট কেচি গেট লাগানো অবস্থায় একটা মানুষ কিভাবে ওটা ক্রস করে চলে যায়, তাই তো। তো এই জিনিসগুলো মানে খুব ভয়ের ব্যাপার। উনি রাত্রে আমার ডাইকা বলছে, তারপরে আমি আর ঘুমাইতে পারি নাই। না, ব্যাপারটা খুবই আজব। আর এই জায়গায় আমি আরেকটা কথা বলতে চাই, ওই যে আমি ফার্স্টে যে ঘটনাটা বলছি আমার ফ্রেন্ডের এটা নিয়ে, তো ঘটনাটা আমার ছাড়ে নাই এখনো। ঠিক আছে, এখনো মাঝে মাঝে আমি রাত্রে মানে খুব ভয় পাই, চিল্লায় উঠি, যার কারণে একা থাকতে পারি না আমি। আচ্ছা। তো এই ঘটনাগুলো। আর ওটা কি আপনার মানে আপনি যে বললেন যে সেই ভ্যান এবং আপনার সেই বন্ধু, এই দুজনেই আপনার কাছে এখনো মানে রাত্রেবেলা ডিস্টার্ব করছে? তারা যে ফিরে আসে, আমি তো মানে জাস্ট ওই দিনের পরে আর তাদের মানে সরাসরি কিছু দেখি নাই, বাট আমি মানে তাদের এটা অনুভব করি। আমার যেটা মনে হয় যে যে আপনি যেহেতু একটা ঝামেলা ছিলই বলছেন, মন থেকে একটা মানে কি বলবো যে একটু সরি টরি বলে ফেলেন। সরি এটা করে নিচ্ছি, কিন্তু তারপরেও মানে এরকম হয় মাঝে মাঝে। ওকে। আরেকটা ঘটনা আছে, এটা আমি কি বলবো, আজকে মনে হয় আর ঘটনা না শুনি আমরা, ছোট্ট একদম একটু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে বাড়ি আছে মুক্তাগাছাতে, তো ওই জায়গায় একটা রাজবাড়ি আছে, ওই রাজবাড়ির ভিতরের ঘটনা। আচ্ছা। এটা অনেকেই শোনে। তো আমি একদিন মানে ওই কাজ ছিল অনেকটা, ওই কাজ টাজ করে রাত্র প্রায় 3টা বাজে, তো ওই রাস্তায় আমি রাজবাড়ির সামনে দিয়ে ব্যাক করছি একা। তো ব্যাক করার সময় ওই ইয়াতে মানে রাজবাড়ির সামনে যখন আসছি, তখন মানে নুপুরের শব্দ, আর ওই যে মেয়েরা যেরকম ভাবে হাসে, খুব জোরে হাসলে মানে কিন্তু খুব সুন্দর, আচ্ছা, ওই টাইপের একটা হাসি, আর মানে একটা মেয়ে দৌড়াচ্ছে নুপুর পায়ে, এরকম আমি একটা শব্দ শুনি। তো আমি জানতাম যে ওই জায়গায় মানে এরকম শব্দ হয়, আচ্ছা, অনেকেই শুনে। তো আমি শব্দ শোনার পরে আর মানে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি নাই, আমি দৌড়ায় আসছি। আসার পরে ওই আমাদের সাইডে একটা মানে মন্দিরের মতো আছে, ওই জায়গায় চলে গেছি। তো ওই জায়গায় যে গার্ড থাকে, সে মানে অনেকক্ষণ আমরা বসায় রাখছি, ঘাইমা ঠাইমা, মানে আমি একদম ওই যে বেহুশ হওয়ার যে মানে সেন্সলেস হয়ে যাওয়ার যে একটা অবস্থা, এরকম অবস্থা হয়ে গেছিল। ওকে, তার মানে ওই ঘটনা, এবং ওই আপনি আমাকে বলছিল না যে ওই জায়গাটা ইনভেস্টিগেট করার জন্য ওখানে অনেক ঘটনা আছে। ডেফিনেটলি আমরা জানাবো বহুত স্ট্রিমকে, তারা নিশ্চয়ই সেই বিষয়ে কোনো উদ্যোগ নিবে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে এত কষ্ট করে আমাদের সাথে স্টুডিওতে এসে আপনাদের এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। বুঝতেই পারছেন যে আমরা কিছুক্ষণের মধ্যেই
আমরা শেষ করতে যাচ্ছি আমাদের আজকের ভূত এফএম। সো সবাই যারা SMS করেছে তাদের নামগুলো আরেকবার উল্লেখ করতে চাই। বাপ্পি SMS করেছেন আলামিন, শুভ, আব্দুল SMS করেছেন, রাফি, রাজু, সুহানা SMS করেছেন, আশিক, মৌ রাজশাহী থেকে, তুর্য, সাদিয়া এবং SMS করেছেন আমাদেরকে। এছাড়াও রুদ্র SMS করেছেন আমাদেরকে। আচ্ছা, শাহালম মোহাম্মদ SMS করেছেন আমাদেরকে। আচ্ছা, SMS করেছেন ফাঁকি। আচ্ছা, SMS করেছেন আমাদেরকে সিভলি সহ আরো অনেকে। সো আমি সবাইকে থ্যাঙ্কস দিচ্ছি সবাইকে এতগুলো SMS আমাদেরকে করার জন্য। এন্ড স্টে টিউন টু রেডিও ফুর্তি। আর যারা বড় করে বা আমাদের এই স্টুডিওতে এসে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, তারা যেটা করতে হবে, ভূত FM BHOOT ভূত FM @radiofurti.fm এ আপনি আপনার ইমেল পাঠিয়ে দিতে পারেন। ইমেলের সাথে অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, অবশ্যই যে ফোন নাম্বারটা সবসময় চালু আছে সেই ফোন নাম্বারটা লিখে আপনি আমাদেরকে জানাতে পারেন এবং সেই সাথে মেইলে উল্লেখ করবেন যে আপনি কি চান যে আপনার এটা পড়ে শোনানো হোক, নাকি আপনি উপস্থিত হতে চান বা অর্থাৎ এখানে প্রেজেন্ট থাকতে চান। আর যারা চান যে পড়ে শোনানো হবে, তারা ইচ্ছা করলে আলাদা একটা ওয়ার্ড ফাইলে বাংলায় আপনার সেই এক্সপিরিয়েন্সটা লিখে দিতে পারেন, যেটা আমাদের জন্য সহজ হয় বোঝার জন্য। যদি ইংরেজিতে চান তাহলে একদম ইংরেজিতে লিখে দিবেন। এনিওয়েজ, চলে যাব আজকের মতন এই ভূত FM ছেড়ে। ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত আমি সবাইকে বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং বেশি বেশি করে সাহস সঞ্চার করুন আগামী ভূত FM এর জন্য। সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আগামী শো অর্থাৎ আগামী ভূত FM আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।